আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স এর ওয়েবিনার। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে ওয়েবিনার নিয়ে এসেছি টাইটেল জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের পারফেক্ট স্ট্র্যাটেজি এবং গাইডলাইন শিখতে। জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক শেখার কথা ভাবছেন কিন্তু কিভাবে স্টার্ট করবেন সেটাতে একটু কনফিউশন, কোন স্কিল শিখবেন, কিভাবে প্র্যাকটিস করবেন বা কোন জব ফ্রিল্যান্সিং এ বেশি কাজে আসবে, এই সব কনফিউশন দূর করতে আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে আয়োজন করেছি প্রি ওয়েবিনার, যেখানে আলোচনা করা হবে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক শেখার পারফেক্ট স্ট্র্যাটেজি। এবং আমাদের সাথে আজকে ইনস্ট্রাক্টর হিসাবে আছেন সাইদুর রহমান সেতু ভাইয়া, হু ইজ দ্য ফাউন্ডার অফ জেএস বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে আমি যদি একটু লার্নার্সদের উদ্দেশ্যে বলি, কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনারা ভিডিও এবং অডিওটা অন করবেন না। চ্যাট বক্সটা আপনাদের জন্য ওপেন থাকবে, কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন। এবং আমি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য একটি গুগল লিংক দিয়ে দিব আপনাদেরকে, কাইন্ডলি ওটা ফিল আপ করবেন। থ্যাংক ইউ এগেন। এখন আমি আর সময় না নিয়ে ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। চলেন আজকে তাহলে আমরা আমাদের সেশনটা স্টার্ট করি এবং যারা যারা আজকে সেশনে জয়েন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আমরা বেসিক্যালি আজকে বেশ একটু আমরা যেভাবে চিন্তা করতেছিলাম শুরুতে, শুধুমাত্র আমরা অনলি জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্কসগুলো আছে সেগুলো শেখার যে গাইডলাইনটা সেটা তো অবশ্যই আমরা প্রোভাইড করব, বাট ইন জেনারেল আমাদের অনেকের ভিতরেই একটা প্রপার ইন্টেনশন থাকে যে না, আমি জাভাস্ক্রিপ্টটাকে খুব ভালো মতো শিখতে চাই, জাভাস্ক্রিপ্টের এন্টায়ার যে ইকোসিস্টেম সেটা আমি খুব ভালো মতো এক্সপ্লোর করতে চাই। সো সেরকম একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার আমরা চেষ্টা করবো। আমরা রিসেন্টলি একটা ভার্সিটিতে সেশন আমরা নিয়েছিলাম এই অলমোস্ট সেম টপিকের উপরে। সো সেই ভার্সিটির সেই স্লাইডস অ্যান্ড এভরিথিং এবং আমাদের বিগত কয়েক বছর ধরে এই স্পেসিফিক টপিকে কাজ করার যে এক্সপিরিয়েন্স সেগুলো আমি আপনার সাথে শেয়ার করবো আর কি। ওকে। সো আমি সাইদুর রহমান সেতু, আমাদের হচ্ছে খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে জেএস বাংলাদেশ নামে, এবং আমি ইন্টারেক্টিভ কেয়ার্সে এখানে আমি টেক অ্যাডভাইজার এবং মেন্টর হিসাবেও আছি। ওকে। আচ্ছা, সো আমরা এখন একটু ছোট্ট স্টোরি দিয়ে শুরু করব, তবে ছোট্ট স্টোরির আগে আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন আছে আর কি। আপনাদের ভিতরে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছেন এমন কেউ কি আছেন? বা জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র লাগবে না, আপনারা একটু চ্যাটে লিখতে পারেন যে অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইতে পারে আপনি কাজ করতেছেন বা প্রোগ্রামিংয়ের বেসিক আপনি জানেন, এইরকম কেউ কি আছে আমাদের এই সেশনে? জাভাস্ক্রিপ্ট হোক, সি হোক, সি প্লাস প্লাস হোক, যে কোনো এরকম কারা কারা আছে একটু চ্যাটে আমরা লিখতে পারি। দেন আমরা একটা আইডিয়া পাবো যে ওকে ফাইন, তাহলে কি পরিমাণ অলরেডি একজন আছেন আর কি যিনি প্রোগ্রামিং নিয়ে কাজ করছেন। আচ্ছা, সবাই ওই চ্যাটে আরেকজনের কমেন্টে রিপ্লাই দিতেছেন। ওকে ফাইন, অনেকেই আছেন। আচ্ছা, তো এখন একটু হিস্ট্রি টাইম। চলেন আমরা শুরুতেই আমরা জাভাস্ক্রিপ্টের তো এন্টার গাইডলাইনটা দেখবই, জানবই। বাট তার আগে একটু জানা দরকার জাভাস্ক্রিপ্ট সম্পর্কে, তাহলে আমাদের পুরা জিনিসটা বুঝতে সুবিধা হবে। সো এইখানে 30 ইয়ার্স এটাও একটা খুবই লং টাইম, এবং আমার ধারণা ক্লাসের অনেকেরই 30 ইয়ার্স হয়ই নাই। মানে আপনাদের বয়সের চাইতে হচ্ছে জাভাস্ক্রিপ্ট সিনিয়র আর কি। বাট জাভাস্ক্রিপ্ট আমার সিনিয়র না, জাভাস্ক্রিপ্ট আমার একটু জুনিয়র। আচ্ছা, সো এটা হচ্ছে আপনার ডিসেম্বর 4, 1995 সালে সর্বপ্রথম জাভাস্ক্রিপ্ট আসলে ক্রিয়েট করা হয়। কিন্তু এটার একটা স্পেসিফিক ইন্টেনশন ছিল, এটা একটু বোঝার চেষ্টা করেন। ধরেন প্রথম যখন এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ওয়েবসাইট বা এই জিনিসগুলো আমাদের বেসিক্যালি তৈরি হয়, তখন প্রত্যেকটা ওয়েবসাইট ছিল হচ্ছে স্ট্যাটিক। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট বলতে আমি কি বুঝাইতেছি? আমি আহ, খুবই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমি স্পেসিফিক একটা এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে একটা ডিজাইন করে গেলাম, এবং ওইটা যেই দেখুক না কেন, ওই ওয়েবসাইটটা যেই ভিজিট করুক না কেন, ওইটার কন্টেন্ট কিন্তু এখানে চেঞ্জ হবে না, তাই না? এটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইটের একটা এক্সাম্পল হতে পারে ধরেন ফেসবুক, ইউটিউব। আপনার ফিডের সাথে আমার ফিড মিলবে না, তাই না? আপনার কন্টেন্টের সাথে আমার কন্টেন্ট মিলবে না। সো জিনিসটা ডাইনামিক এবং কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আপনি আজকে যেভাবে দেখতেছেন, বাকি অন্য আরেকদিন যদি চেক করেন কখনোই সেটা সেম হবে না। বাট আজকে থেকে 30 বছর আগের কথা যখন আমরা বলতেছি, তখন এরকম ডাইনামিক ওয়েবসাইট নাই, আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটগুলাই হচ্ছে সবচেয়ে বেশি। এবং এই স্ট্যাটিক ওয়েবসাইটের একটা খুব বড় সমস্যা ছিল। সেই সমস্যাটা হচ্ছে যে শুধুমাত্র আমরা ইনফরমেশনগুলো পড়তে পারতাম, আমরা কোনোভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারতাম না। ইন্টারঅ্যাক্ট কেন করতে পারতাম না? ধরেন আমরা যদি একটা বাটনে ক্লিক করি, ডাবল ক্লিক করি বা কোনো কিছু করি, আমাদের ইনপুট ডিভাইস থাকে না কম্পিউটারে, মাউস হইতে পারে, কিবোর্ড হইতে পারে। সো আমরা যদি এটার কোনো কিছুকে প্রেস করি, এটাকে বলা হয় হচ্ছে একটা ইভেন্ট। সো এই ইভেন্ট অনুযায়ী কোনো কাজ আমরা ওয়েবসাইটে করতে পারতাম না, এটা একটা সমস্যা ছিল। তো ওই সময় খুবই ফেমাস একটা আমাদের ওয়েব ব্রাউজার ছিল, যেটাকে বলা হয় হচ্ছে নেটস্কেপ কমিউনিকেটর। তো এখন তো আপনি ধরেন ক্রোম অ্যান্ড কত কিছু আমরা দেখতে পারতেছি, ওই সময় ছিল হচ্ছে নেটস্কেপ। সো নেটস্কেপ
ওরা যেই কাজটা করলো, এই যে মানুষটাকে যাকে আপনারা দেখতেছেন, যদিও এখানে সাদা কালো ছবি দেওয়া, তার মানে এই না যে উনি মরে গেছে, উনি এখনো আছে। সো ব্রেন্ডন আইসকে হচ্ছে যে আইককে বেসিক্যালি দায়িত্ব দেওয়া হয় যে আপনি এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন যেটা দিয়ে আমরা আমাদের এই নেটস্কেপ কমিউনিকেটরে কি করতে পারি, বিভিন্ন রকম ইভেন্ট অনুযায়ী ট্রিগার করতে পারি, কাজ করতে পারি। মানে আমার ওয়েবসাইটটা একটু ইন্টারঅ্যাক্টিভ হবে, আমি ক্লিক করলে কাজ করবে, ডাবল ক্লিক করলে কাজ করবে, আমরা বিভিন্ন রকম এলিমেন্টের ভ্যালু চেঞ্জ করতে পারবো। সো এরকম মজার মজার কাজ আমরা করতে পারবো। সো উনি তখন, এবং উনি আরেকটা জিনিসেরও কো-ফাউন্ডার, যেটা আপনারা অনেকেই চেনেন, মজিলা। মজিলার সাথে আপনারা যারা ওপেন সোর্স কন্ট্রিবিউশন সম্পর্কে একটু জানেন তারা হয়তো একটু পরিচিত। সো মজিলা যে কর্পোরেশন, সেটারও উনি কো-ফাউন্ডার ছিলেন, ঠিক আছে? সো ওনাকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট বানাইতে দায়িত্ব দেওয়া হয়। তো উনি খুবই শর্ট একটা টাইমে জাভাস্ক্রিপ্ট বানায়। তো জাভাস্ক্রিপ্টের ইন্টেনশনটা তো আপনারা বুঝতেছেন, জাভাস্ক্রিপ্টের ইন্টেনশন কিন্তু খুব বিগ স্কেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার ছিল না। খুবই স্পেসিফিক একটা প্রবলেম সে সলভ করার জন্য জাভাস্ক্রিপ্টটা বানাইছে। সিম্পলি আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটকে একটু ডাইনামিক ফ্লেভার দেওয়ার জন্য, একটু ইন্টারঅ্যাক্টিভিটি বানানোর জন্যে। সো শুরুতে কি জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডের এত বড় টেকনোলজিতে যাবে এই চিন্তা করা হয়েছিল? না। ব্যাক এন্ডে যাবো এই চিন্তা করা হয়েছিল? না, এটাও চিন্তা করা হয়নি। সো উনি যখন এটা বানায়, বানানোর পরে এখানে একটা জিনিস আমাদের ক্লিয়ার হওয়া দরকার, যে জাভাস্ক্রিপ্ট কোথায়, এই প্রশ্নটা যদি আমি আপনাকে বলি যে জাভাস্ক্রিপ্ট কোথায় রান করার জন্য বানানো হয়েছিল, এটা কি হবে উত্তর? এটার উত্তর হবে হচ্ছে ব্রাউজারে, তাই না? আচ্ছা, আমরা এখানে কেউ সি, সি প্লাস প্লাস করছি? এনি ওয়ান চ্যাটে একটু লিখবেন, সি অর সি প্লাস প্লাস করছি কেউ? আসি? আছেন? এই যে দেখুন, সাইফ জামান ভাই আছেন। আচ্ছা, মেহজাবিন উনিও আছেন, সি করা হয়েছে, আচ্ছা পারফেক্ট। আচ্ছা আপনারা বলেন তো, আমরা যখন সিতে প্রোগ্রাম করতাম বা জাভাতে করতাম বা সি প্লাস প্লাসে করতাম, তখন আমাদের কম্পাইল করতে হইতো না? আমাদের কোডটাকে কি করতে হইতো? কম্পাইল করতে হইতো। সো কম্পাইলার ইটসেলফ এ সফটওয়্যার, যেখানে হচ্ছে ওই প্রপার এনভায়রনমেন্টটা থাকে যাতে আপনার কোডটাকে আমরা কনভার্ট করে কি করতে পারি, মেশিন কোডে কনভার্ট করতে পারি। সো কম্পাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে কি হয়, একটা আলাদা এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট হয়, যেমন ডট ইএক্সি, ডট আউট, এরকম বিভিন্ন এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট হইতেছে। তো জাভাস্ক্রিপ্টের ইন্টেনশন কিন্তু এরকম কম্পাইল বা বিগ স্কেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার কথা ছিল না। আমরা কেউ অ্যানোটেট না করি। আচ্ছা, এটা কিভাবে জানি অফ করে? আচ্ছা। সো এখন এই কারণে জাভাস্ক্রিপ্টগুলো তখন রান করা হইতো কোথায়? রান করা হইতো হচ্ছে ব্রাউজারে। ব্রাউজারের ভিতরে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন থাকে। তো সেই ইঞ্জিনের মধ্যে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা রান করা হয়। সো কি রকম, কোন ইঞ্জিন থাকতে পারে? যেমন আমরা গুগলের ক্ষেত্রে বলি গুগলের V8 ইঞ্জিন। তারপরে আমাদের ফায়ারফক্সের যে ইঞ্জিনটা সেটাকে বলা হয় স্পাইডার মানকি, আপনারা এখানে বিভিন্ন নাম দেখতে পারতেছেন। এরকম অনেক ফ্যান্সি নেম বেসিক্যালি আমাদের থাকে। সো তার মানে কি, এই পয়েন্টটা কিন্তু মনে রাখেন যে জাভাস্ক্রিপ্ট যখন তৈরি করা হয়েছিল, তার ইন্টেনশন ছিল কোথায় রান করা? অনলি ব্রাউজারে রান করা। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে এটার নাম জাভাস্ক্রিপ্ট কেন হইলো? এটার নাম কিন্তু জাভাস্ক্রিপ্ট হওয়ার কথা ছিল না। এটার নাম প্রথমে হইতে চেয়েছিল হচ্ছে লাইভ স্ক্রিপ্ট, লাইভ স্ক্রিপ্ট নামে নাম দেওয়ার কথা ছিল। বাট পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট দেওয়া হয়, কারণ ওই সময় ওই স্পেসিফিক 30 বছর আগে জাভা খুবই পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল। জাভার সাথে তো আপনারা অনেকেই বোধহয় পরিচিত। ইভেন এখনও মডার্ন অনেক ব্যাংকিং সিস্টেমগুলা, এগুলা কিন্তু এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভার উপরে এই স্ট্রাকচারটা আসলে বিল্ড করা হয়। এবং জাভার স্প্রিং বুটের নামও আপনারা অনেকে শুনে থাকতে পারেন, যেটার থ্রুতেও আমরা অনেক কাজ করতে পারি। আচ্ছা, এই অ্যানোটেশন কিভাবে অফ করে এটা বেসিক্যালি, যাতে আর কেউ অ্যানোটেট করবে না? শিফা, আপনি যদি থাকেন তাহলে দেখেন এটা কোথা থেকে করে। না, এটা হচ্ছে জাস্ট ওকে 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 ওকে। সো এই পয়েন্টটা আমরা একটু জাস্ট মনে রাখি যে জাভাস্ক্রিপ্টের সোল ইন্টেনশন ছিল হচ্ছে ব্রাউজার বেস প্রোগ্রামিং করা। ওকে। তো এখন জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন বেশ কমপ্লেক্স একটা জিনিস, এখানে আমাদের অনেক কিছু থাকে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা এখানে একটু দেখতে পারেন যে এইরকম বিভিন্ন সোর্স কোডটাকে সে কীভাবে পুরো জিনিসটা এক্সিকিউট করে, সেই সব কিছুর একটা এখানে আপনি বেসিক আইডিয়া হয়তো দেখতে পারবেন। সো ইন ফিউচার যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো তখন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন সম্পর্কেও আমরা ডিটেলস জানবো। ওকে, ফাইন। তাইলে আমাকে একটা প্রশ্নের উত্তর এখন বলেন, তাহলে জাভাস্ক্রিপ্ট ব্রাউজার ছাড়া আর কোথাও রান করার কোনো সুযোগ ছিল? কোনো ওয়ে ছিল? চ্যাটে লিখবেন সবাই। আর তাহলে বুঝবো যে আপনি বুঝতেছেন বিষয়টা। আর কোনো ওয়ে ছিল ব্রাউজার ছাড়া কোথাও রান করার? কোথাও রান করার কোনো ওয়ে ছিল না। এখন ব্রাউজারে যখন আপনি রান করতেছেন, ২ টা পার্ট থাকে ভাই। একটাকে বলি হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইড। ক্লায়েন্ট সাইড মানে কি? ধরেন আমি ব্রাউজার ওপেন করে একটা পেজ ওপেন করলাম। দিস ইজ দ্য ক্লায়েন্ট সাইড। আরেকটা থাকতেছে আমাদের সার্ভার সাইড। সো তার মানে সার্ভারের সাথে আমি বেসিক্যালি কমিউনিকেট করতে পারতেছি না। আমার এন্টায়ারটা ক্লায়েন্ট সাইডে প্রোগ্রামিং করতে হইতেছে, এবং তাও ওই ব্রাউজারের ভিতরে যে বিল্ট ইন যে ইঞ্জিন সেটার উপরে বেস করে, এবং তাও এই ইঞ্জিনটা বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন রকম। সো অলরেডি একটা হযবরল সিচুয়েশন কিন্তু জাভাস্ক্রিপ্টের ওই ইকোসিস্টেমে ক্রিয়েট হয়ে যাইতেছে, তাই না?
সো এই জায়গাটাতে খুবই মানে এই যে মানুষটা রায়ান্ডাল, ইনি খুব বিউটিফুল একটা সলিউশন নিয়ে আসেন। এই বিউটিফুল সলিউশনটা কি? এটাকে আমরা বলি হচ্ছে নোড জেএস। নোড জেএস এর নামও আমরা অনেকে শুনতে পারি, তাই না? আমরা বলি না যে ফ্রন্ট এন্ডে রিয়াক্ট, ব্যাক এন্ডে নোড জেএস। সো নোড জেএস কি আলাদা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? নো, নোড জেএস আলাদা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। নোড জেএস হচ্ছে বেসিক্যালি একটা রান টাইম এনভায়রনমেন্ট, একটা খুব বিউটিফুল এনভায়রনমেন্ট যেটার মধ্যে আপনি সকল জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করার জন্য যা যা দরকার সেই সব কিছু আপনি এখানে পাবেন। তার মানে এই জিনিসটা কি এখন ব্রাউজার বেস নাকি? না, এটা ব্রাউজার বেস না। আপনি সিম্পলি ডাউনলোড করে এখন ইনস্টল করতে পারবেন। এখন আপনি আপনার টার্মিনালে এই কোড এক্সিকিউট করতে পারবেন। সো এই নোড.জেএস এইটার এই বিউটিফুল রান টাইম এনভায়রনমেন্টের জন্যে আমাদের একটা দারুণ অপরচুনিটি তৈরি হয়ে গেছে। সেটা কি? আমরা এখন জাভাস্ক্রিপ্ট যে কোনো জায়গায় এক্সিকিউট করতে পারতেছি। আগে ব্রাউজার ছাড়া এক্সিকিউট করতে পারতাম না। এখন আমরা যে কোনো জায়গায় এক্সিকিউট করতে পারতেছি। ঠিক আছে? এই কাজটা আমাদের করা পসিবল হচ্ছে এই নোড.জেএস এর মাধ্যমে। এবং এটা কবে হইছে রিলিজ? ২০০৯। চিন্তা করেন, সেই ১৯৯৫ সালে জাভাস্ক্রিপ্ট প্রথম হচ্ছে আমাদের রিলিজ হয় এবং ২০০৯ তে এসে আমরা নোড.জেএস পাই। এটা আলাদা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা একটা এন্টায়ার রান টাইম এনভায়রনমেন্ট যেটার মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করতে পারি। ওকে? এখন এই জিনিসটা আসার পরে জাভাস্ক্রিপ্টের যে ইউজ কেস এটা হচ্ছে ভয়াবহ আকারে বাড়তে থাকে। আপনি অলমোস্ট সব জায়গায় ব্যবহার করতে পারতেছেন। ঠিক আছে? আপনি মোবাইল অ্যাপ বানাইতে পারতেছেন, ওয়েব অ্যাপ বানাইতে পারতেছেন, গেম ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, ডেটা ভিজুয়ালাইজেশন, মানে এনিথিং। যেই কাজগুলা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যাইত, সব কাজ এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছে। সব কাজ করা যাইতেছে। সো এখন যখন এইরকম সব কাজ আমরা বেসিক্যালি একটা সিঙ্গেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবো, এই পাওয়ারটা যখন আমরা পায়ে গেলাম, তখন এইটাকে একটা রেগুলেশন প্রসেসের মধ্যে আনা দরকার। জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ করি, এখানে কয়েকজন বলতেছিলেন, আপনারা কেউ ES6 এর নাম শুনছেন? ES6, ES6, ECMAScript 6, 2015। ES6 কি? ES6 হচ্ছে, আচ্ছা আপনার কোশ্চেন আমরা নিব ভাই। ES6 হচ্ছে একটা ডেডিকেটেড জাভাস্ক্রিপ্টের ভার্সন। যেমন ধরেন iOS এর অনেকগুলো ভার্সন হয় না? iOS 17, 18, 19, আবার অ্যান্ড্রয়েডের অনেকগুলো ভার্সন হয়। সো প্রত্যেকটা ভার্সন বেসিক্যালি কি করে? প্রত্যেকটা ভার্সন হচ্ছে আমার এক্সিস্টিং যে ফিচারগুলা সেগুলাকে আরও পলিশ করে এবং নতুন আরও যেই বিভিন্ন রকম ফিচার সেগুলো ইমপ্লিমেন্ট করে। তো জাভাস্ক্রিপ্ট যখন এত বিশাল আকার ধারণ করতেছে ডে বাই ডে, শুরুতে যেটার ইন্টেনশনই ছিল না, সো সেই জিনিসটা এখন একটা রেগুলেশনের আন্ডারে আনা খুব জরুরি হয়ে পড়ে। ঠিক আছে? তো এই রেগুলেশনের উপরে আন্ডারে আমরা কিভাবে আনি? তখন আমাদের একটা এরকম ECMAScript নামে অফিসিয়াল নাম দেওয়া হয়। জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নাম আপনি বলতে পারেন হচ্ছে ECMAScript। সো এই ECMAScripটের ২০১৫ সালে একটা স্পেসিফিক ভার্সন রিলিজ হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ECMAScript 2015 বা ES6। এই ES6টা একটা খুবই সিগনিফিক্যান্ট আপগ্রেড ছিল জাভাস্ক্রিপ্টের জন্যে। ঠিক আছে? মারাত্মক ইম্পর্ট্যান্ট আপগ্রেড ছিল। এখানে আমাদের অনেকগুলো ফিচার ইন্ট্রোডিউস করা হয়, আগের অনেক কিছু পলিশ করা হয়, নতুন অনেক কিছু জিনিস এখানে ইন্ট্রোডিউস করা হয়, যেগুলো ইভেনচুয়ালি আমাদের অবশ্যই শিখতে হবে। সো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ব্রিফ হিস্ট্রি, যে কেন আমাদের জাভাস্ক্রিপ্ট ওই একটা স্টার্টিং খুব ছোট্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে, যেটা বানাইতে ১ মাসও লাগে নাই, সেই জিনিসটা এত ম্যাসিভ আকার ধারণ করলো কিভাবে। এখন আপনি গিটহাবে গিয়ে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টোটাল ব্যবহারের রেটটা দেখেন, আপনি দেখবেন জাভাস্ক্রিপ্ট একেবারে টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পজিশনে আছে। অলমোস্ট 1 to 1 এই পজিশনের ভিতরেই থাকবে। এবং আরেকটা ব্যাপার যেটা, যে আমরা ব্যাক এন্ডে অনেক টেকনোলজি ব্যবহার করতে পারি। আমরা ব্যাক এন্ডে চাইলে পিএইচপি ব্যবহার করতে পারি। আমরা ব্যাক এন্ডে চাইলে রুবি অন রেলস ব্যবহার করতে পারি। রুবি অন রেলস হচ্ছে রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্ক। আমরা ইভেন জাভাও ব্যবহার করতে পারি। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যাক এন্ডের জন্য বা আমাদের ব্যাক এন্ড টেকনোলজি হিসেবে ব্যবহার করতে পারি। বাট ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টের কি কোনো বিকল্প আছে? আপনার কি মনে হয়? আপনারা কি জানেন যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্টের অল্টারনেটিভ কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে কিনা? এনিবডি? জানেন এটা? নাই। 0। jQuery ও জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। jQuery ইটসেলফ এ লাইব্রেরি। তার মানে জাভাস্ক্রিপ্টের লিটারেলি কোনো অল্টারনেটিভ আমার নাই। যদি আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, যদি আমার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে আইডিয়া থাকে, আমার কোনো বিকল্প নাই। আচ্ছা, তার মানে এই ফেজে আমি এসে বুঝলাম যে আমার জাভাস্ক্রিপ্টের হিস্ট্রি একটু জানলাম এবং জাভাস্ক্রিপ্ট শেখাটা আমার জন্য অ্যাবসোলিউট মাস্ট, যদি আমি খুব ভালো একজন ওয়েব ডেভেলপার হইতে চাই। এখন এইখানে আমাদের তাহলে আল্টিমেটলি এই জিনিসটা একদম প্রপার শেখা উচিত না ভাই? আপনিই বলেন কি করা উচিত? প্রপার শেখা উচিত? নাকি আমি ওই যে যেটা হয় যে বেসিক কিছু জিনিস শিখে রিঅ্যাক্টে চলে গেলাম, বেসিক কিছু জিনিস শিখে আরেকটা জিনিসে চলে গেলাম, এইভাবে র্যান্ডম যাওয়াটা উচিত? নাকি আমার
জাভাস্ক্রিপ্টটা খুব ভালো মতো শেখা উচিত। জাভাস্ক্রিপ্টটা যদি আমি খুব ভালো মতো শিখি, দেন ইভেনচুয়ালি আমি ব্যাক এন্ডেও যাইতে পারবো, ফ্রন্ট এন্ডেও যাইতে পারবো। আদার সমস্ত লাইব্রেরিও কিন্তু আমাদের অনেক বেশি সহজ হয়ে যাবে। কারণ কি, যে জিনিসটা জাভাস্ক্রিপ্টের উপরে বেস করেই বানানো, আমি যদি জাভাস্ক্রিপ্টই ভালো না জানি ওই জিনিস আমি কি শিখবো, তাই না? আমার তো আগে মেন জিনিসটা শিখতে হবে। সো এখন থ্রি ফেজ অফ মাস্টারিং জাভাস্ক্রিপ্ট। এখন এইখানে এনারে চেনেন কারা কারা? এই ক্রেজি লোকটারে চেনেন কারা কারা? হ্যাঁ, আপনার প্রশ্ন নিব আমি জুনায়েদ ভাই, আপনার প্রশ্ন আমি নিব। আমরা এটা শেষ করে দেন আমরা কোয়েশ্চেন নিব। এনারা চেনেন? আচ্ছা, হি হি ইজ দ্য মাস্টার। সে হচ্ছে যে আমাদের ম্যাগনাস কার্লসেন, দ্য গোট অফ চেস। ওকে, সো সে একটা মাস্টার। সো আপনার এই স্পেসিফিক ছবিটা আমার চুজ করার রিজন হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে জার্নি, অনেক সময় আপনার এইরকম কম্পিউটারের স্ক্রিনে ঘুষি মারতে মন চাবে, বাট আমাদের ইভেনচুয়ালি শিখতে হবে জিনিসটা। আমি এখানে তিনটা ফেজ বলবো, তিনটা ফেজ যেটাতে আপনি জাভাস্ক্রিপ্টটা মাস্টার করতে পারবেন, একদম মাস্টার লেভেলে যাইতে পারবেন। সো মাস্টার লেভেলে গিয়ে কি আপনার লাইব্রেরি ফ্রেমওয়ার্ক শেখা উচিত সব সময়? না, আমি ঠিক বলে দেব কোন ফেজে গিয়ে আপনি লাইব্রেরি বা এই ফ্রেমওয়ার্ক যেগুলো সেগুলো এক্সপ্লোর করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি এন্টায়ার জিনিসটা কমপ্লিট করে জাভাস্ক্রিপ্টের একটা সলিড আইডিয়া জেনারেট করে তারপর আমি ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডে যাবো, সেটাও আপনি করতে পারেন। সো আমি এই স্লাইডটা শেষে আমার পার্সোনাল রিকমেন্ডেশনটা আপনাদের বলবো যে শুরুর দিকেই আপনার কি ফ্রন্ট এন্ডে যাওয়া উচিত নাকি ব্যাক এন্ডে যাওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফেজ ওয়ান। এখানে আমরা হচ্ছে একদম কোর যে কনসেপ্টসগুলো সেগুলো হচ্ছে শেখার চেষ্টা করব, ঠিক আছে? এখন অনেকেই এমন থাকেন যারা কখনোই কোনো কোডিং করেন নাই, প্রোগ্রামিং করেন নাই। এইরকম কেউ কি আমাদের আজকের সেশনে আছেন যে অ্যাবসোলিউট বিগিনার, যে ভাই আমি একেবারেই কখনো কোডিং করি নাই, কখনো কোনো প্রোগ্রামিং করি নাই, কিচ্ছু করি নাই, এইরকম কেউ কি আছে আমাদের এখানে? যদি কেউ থাকেন আমি খুবই খুশি হব, বিকজ মানে আপনারা আপনারাও আমাদের একটা খুবই মানে মানে পার্সোনাল পছন্দের টার্গেটেড অডিয়েন্স, বিকজ শুরু করতে হবে অ্যাটলিস্ট শেখাটা। এরকম অনেকে আমাদের এখানে আছেন। আচ্ছা, আমি কয়েকজনকে পাইছি, পারফেক্ট। সো দেখেন, আপনি যদি শুরুতেই প্রোগ্রামিং, মানে আপনার যদি ইচ্ছা থাকে যে না আপনি শুধু কোর প্রোগ্রামিং শিখবেন, আপনি এই দিকে চিন্তা করতেছেন, দেন আমরা হয়তো রেকমেন্ড করতে পারি যে ভাই আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেন, সি প্লাস প্লাস শুরু করেন, যদি আপনি করতে পারেন। বাট অনেকের তো ইন্টারেস্ট থাকে ভাই আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, তাই না? ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, সেক্ষেত্রে আমরা যেটা রেকমেন্ড করি যে আপনি শুরুতে একটু এইচটিএমএল সিএসএসটা দেখেন, যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টে প্ল্যানিং করেন। ঠিক আছে, আপনি একটু এইচটিএমএল সিএসএসটা দেখেন। এখন এইচটিএমএল সিএসএসটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, এইচটিএমএল সিএসএসটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল হচ্ছে আমাদের মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস হচ্ছে আমাদের ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ। এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ভেরি ইজি। আপনার একদম মাস্টার হইতে হবে না। আপনি বেসিক আইডিয়াটা নেন, বেসিক পেজ টেস্ট ডিজাইন করা শেখেন, বেসিক মার্কআপটা শেখেন। এটাতে যেটা হবে যে আপনার অ্যাটলিস্ট যে এই সিনট্যাক্সের যে ব্যাপারটা, মানে এই যে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখি, এটা লিখি, প্রোগ্রামিং তো একটু ডিফারেন্ট লাগে, তাই না? নর্মাল ইংলিশ লেখার মতো তো না। সো ওই ভয়টা আপনার কাটা শুরু হবে যদি আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে স্টার্ট করেন। এরপর আপনি জাভাস্ক্রিপ্টের দিকে যাইতে পারেন। আপনি একদম কিছু কমন কনসেপ্টস আছে ভাই, যারা এখানে পাইথনের কথা বলতেছেন, তারপরে আবার অনেকের সির কথা বলতেছেন, সি প্লাস প্লাস এর কথা বলতেছেন, আপনাদেরও এই জিনিসগুলো শিখতে হয়েছে। ভেরিয়েবলস, লুপস, অ্যারে, ফাংশন, অবজেক্টস, এগুলো সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনসেপ্টটা সেম, শুধু লেখার যে প্যাটার্নটা বা সিনট্যাক্সটা সেটা হচ্ছে ডিফারেন্ট। সিনট্যাক্স জিনিসটা কি? সিনট্যাক্স হচ্ছে সিম্পলি গ্রামার, কিভাবে আমি লিখব, আমার কথাটা কিভাবে লিখলে আমার কম্পাইলার বা আমার ইঞ্জিন বুঝতে পারবে এবং সে সেইটা কনভার্ট করে আমার কম্পিউটারকে বোঝাইতে পারবে। সিম্পল এইটুক কাজ। সো এই টাইপের কোর জিনিসগুলো যখন আমরা শেখা শেষ করব, এইগুলা শেখার পরে হচ্ছে আমরা বেসিক প্রবলেম সলভিং করব। প্রবলেম সলভিং কেন খুব বেশি ইম্পর্টেন্ট? এন্ড অফ দ্য ডে আপনি যখন একজন প্রোগ্রামার, আপনাকে পে করা হয় কেন জানেন? আপনাকে যেমন খুব বেশি টাকা বা বেশি ক্যারিয়ারের চিন্তা যখন আমরা করতেছি প্রোগ্রামার হিসেবে, আপনাকে পে করা হবে কোড লেখার জন্য না ভাই। আপনাকে পে করা হবে আলটিমেটলি প্রবলেম সলভ করার জন্য। যারা খুব সিনিয়র ডেভেলপার, সিটিও লেভেলের ডেভেলপার, তারা কিন্তু খুব বেশি কোড লেখে না, মানে ডিরেক্ট কোডিং তারা খুব বেশি করতেছে না, বিকজ দে আর বিল্ডিং দ্য লজিক। তারা পুরো স্ট্রাকচারটা রেডি করতেছে। সো আমাদের এই লজিক বিল্ডিং অ্যাবিলিটির সবচেয়ে বড় যে ঘাটতিটা থাকে সেটা হচ্ছে অ্যানাপ প্রবলেম সলভিং আমরা করি না। সো এই প্রবলেম সলভিং করাটা খুব খুব জরুরি এবং এটা স্টুডেন্ট লাইফ থেকে আমি রেকমেন্ড করি, স্পেশালি যারা আপনারা সিএসসিতে আছেন বা আপনারা প্রোগ্রামিং শিখতেছেন, সি শিখতেছেন, সি প্লাস প্লাস শিখতেছেন ফর লং রান। আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা এখন থেকেই প্রবলেম সলভিংটা করা শুরু করে দেন।
ঠিক আছে? কিছু জিনিস থাকে যেটার ইমিডিয়েট বেনিফিটস বোঝানো যায় না। বাট ফর লং রান ওই জিনিসটা আপনাকে আপনাকে অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে তৈরি করবে। ঠিক আছে? আপনি যদি নিজেকে মানে এআই প্রুফ বানাইতে চান যে এআই আপনাকে কোনোদিন রিপ্লেস করতে পারবে না, তার অনলি ওয়ে হচ্ছে সলিড ফাউন্ডেশন বিল্ড করা অ্যান্ড প্রচুর পরিমাণে প্রবলেম সলভিং করা। ঠিক আছে? প্রবলেম সলভিংটা শুধুমাত্র বিগিনারদের জন্য না, এটা ইন্টারমিডিয়েট অ্যাডভান্স সবার জন্যই। আমি মনে করি সবারই প্রবলেম সলভিং নিয়ে কাজ করা উচিত। তো আমরা সেটা নিয়ে ইন ফিউচার বলবো। এরপরে আরেকটা মজার জিনিস থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। আমি একদম সহজ বাংলা ভাষায় বুঝাই, এত কমপ্লেক্সিটিতে না গিয়ে। জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি ছিল মনে আছে আপনাদের? উদ্দেশ্যটা কি ছিল? যে একটা স্ট্যাটিক ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভিটি আনানো। বলতেছি কিভাবে প্রবলেম সলভিং স্টার্ট করবেন। ইন্টারঅ্যাক্টিভিটি আনানো, সেই যে ইন্টারঅ্যাক্টিভিটি আনাইতে পারি আমরা হচ্ছে ডম দিয়ে বা ডকুমেন্ট অবজেক্ট মডেল দিয়ে। এইটা যখন আমরা শিখবো তখন আমরা মজার মজার কিছু প্রজেক্ট করতে পারবো, ফ্রন্ট এন্ড বেজ আমরা কিছু ছোট ছোট গেম বানাইতে পারবো। সেগুলো আপনারা তখন করবেন। তাহলে কি হবে? বেসিক HTML শিখলেন, কোর জিনিসগুলো শিখলেন, প্রবলেম সলভিং করলেন, ডম দেখলেন এবং প্রজেক্ট করলেন। এগুলো কোথার থেকে করব, তাই না? কিভাবে শুরু করব? ওকে, এইখানে আমরা প্রবলেম সলভিং এবং প্রজেক্টের জন্য ২টা সাইট রেকমেন্ড করি, অ্যাবসোলিউট ফ্রি। কোনো টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না। এইখানে দেখেন কোডওয়ার্ডস নামে একটা খুব বিউটিফুল ওয়েবসাইট আছে। কোডওয়ার্ডসে হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে না, সেই টাইপের প্রবলেম সলভিংগুলো এখানে করতে পারবেন। সো আপনি প্রতিদিন টার্গেট করবেন যে আমি ২টা বা ৩টা করে করব। সবসময় ওই অ্যাবজর্বড অ্যামাউন্ট অফ টার্গেট নিবেন না যে আমি একবারে ২০টা করব আর আমি ডেইলি ৮ ঘন্টা করে পরিশ্রম করব ডেইলি। এই টাইপের মানে এগুলা হচ্ছে সাস্টেইন করে না। আপনি আপনার লাইফ অনুযায়ী, আপনার রুটিন অনুযায়ী, অনেকে যে প্রশ্ন করে যে ভাই কতটুকু টাইম আমি আসলে অ্যালোকেট করব? ভাই সবার লাইফ আলাদা, সবার প্রায়োরিটিস আলাদা। এইজন্যে আমি বলি যতটুকু আপনি সর্বনিম্ন কনসিস্টেন্টলি দিতে পারেন সেটা অ্যালোকেট করেন। দেন আপনি কোডওয়ার্ডসের সময়টা দেন এবং জাভাস্ক্রিপ্টের যে ডম রিলেটেড প্রজেক্টগুলা, সেগুলো হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট 30 নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে 30 দিনে 30টা প্রজেক্টস আপনি করার চেষ্টা করবেন। এই ২টা জিনিস যদি আপনি করতে পারেন, আপনার কোর যেই পার্টটা, দ্য কোর পার্ট, এই পার্টে আপনি বস হয়ে যাবেন। আপনি তখন একটা আলাদাই কনফিডেন্স ফিল করবেন, যাতে আপনার জাভাস্ক্রিপ্টের জার্নিটা আরো নেক্সট লেভেলে যাইতে পারে। ঠিক আছে? এরপর আসতেছে হচ্ছে দ্য ফেজ 2। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কজ এই পার্টের পরেই আমরা বেসিক্যালি আপনার রুটটা সিলেক্ট করে দিতে পারবো। ফেজ 2 বলতে আমরা কি বুঝাইতেছি? শুরুতে বলছিলাম জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের কথা। মনে আছে? সো আপনি আগে একটু জানার চেষ্টা করবেন যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কিভাবে কাজ করে, এক্সিকিউশন কনটেক্সট কি, ভেরিয়েবল এনভায়রনমেন্ট কি জিনিস, দিস কিওয়ার্ড কিভাবে কাজ করে, কেন আমাদের দিস কিওয়ার্ডের সাথে অ্যারো ফাংশনের সম্পর্কটা কিরকম, কল স্ট্যাক কি জিনিস, হিপ মেমোরি কি জিনিস, এই টাইপের যে প্রশ্নগুলা, হ্যাঁ? যে আমাদের প্রোটোটাইপ চেন কি জিনিস, কিভাবে কাজ করতেছে, আন্ডার দ্য হুড কিভাবে কাজ করতেছে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শিখছেন, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি লিখলেন, একটা ইঞ্জিন সেটা কম্পিউটারকে বোঝাচ্ছে। সো ইঞ্জিন কিভাবে কাজ করে এটা যদি আমরা জানতে পারি, এটা খুব বেশি মানে একটা বিগ প্লাস পয়েন্ট না আমাদের জন্য? তখন আমরা কোড খুব সহজেই ডিবাগ করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো, সহজেই আমরা জিনিসটা বুঝতে পারবো। সো আন্ডার দ্য হুড কিভাবে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কাজ করতেছে এটা জানাটা খুবই জরুরি। এবং এটা ভেরি ইজি, খুব কঠিন কিছু না, একটু মাথা খাটাইলে আপনি বুঝতে পারবেন। আবার এরপরের যে পার্টটা আমাদের থাকে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু উইয়ার্ড পার্টস আছে। উইয়ার্ড পার্টস বলতে আমরা কি বুঝাই? এই যে যারা সি করছেন, সি প্লাস প্লাস করছেন, আপনাদের কি মনে আছে যে আপনারা যখন ভেরিয়েবল লেখেন শুরুতেই আপনাদের ডেটা টাইপটা বইলা দিতে হয়? মনে আছে আপনাদের? শুরুতেই ডেটা টাইপ বইলা দিতে হইতেছে। আবার যখন আপনি একটা অ্যারে নিতেছেন, কি করতে হইতেছে? অ্যারে নেওয়ার পরে ওই ভেরিয়েবলের নামটার পরে একটা অ্যারের এরকম সাইন দিয়ে কয়টা এলিমেন্ট নেবেন সেটাও বলে দিতে হইতেছে। তাই না? কেন করতে হইতেছে এটা? কজ আপনি যখন ইন্টিজার নিতেছেন, তখন ইন্টিজারের জন্য সে একটা স্পেসিফিক কি করতেছে? ৪ বাইট অ্যালোকেট করতেছে। তাই না? যদি আপনি ডাবল নিতেন ৮ বাইট অ্যালোকেট করতো। অ্যারে যখন আপনি নিতেছেন তার জন্য একটা কনসিকিউটিভ মেমোরি অ্যাড্রেস লাগে। দ্যাটস ওয়াই আপনার সংখ্যাটাও বলে দিতে হয়। সেই পরিমাণ মেমোরি অ্যালোকেট করে। মানে এইরকম অনেকগুলো মানে মজার ব্যাপার আছে যেগুলো হচ্ছে আপনি নিজের হাতে করতে পারবেন। এবং ওইখানে টাইপ কাস্টিং মানে একটা টাইপ থেকে আরেকটা টাইপ যে কনভার্ট করার সিস্টেম সেটাও ডিফারেন্ট। সো যখন যারা আসলে ঐরকম ট্রেডিশনাল আ ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলা কমপ্লিট করে জাভাস্ক্রিপ্টে হঠাৎ করে আসে, জাভাস্ক্রিপ্টের অনেক কিছু তাদের কাছে অনেক উইয়ার্ড লাগে, খুবই অকওয়ার্ড লাগে। এখন এইখানে আমি যে এক্সাম্পলটা নরমালি দেই,
আপনারা যখন ভার্সিটিতে যান বা কোথাও যান, এমন কিছু মানুষজন থাকে না ভাই, যে যাদের চেহারা দেখলেই মনে হয় যে এ ভালো না, মানে বিরক্তিকর। ওর চেহারা দেখলেই আপনার রাগ লাগতেছে বা ভালো লাগতেছে না, ওই ফেস ফাউল টাইপ। বাট আপনি যখন তার সাথে মেশা শুরু করবেন, তাকে আপনার খুবই ভালো লাগা শুরু হবে। মানে অ্যাকচুয়াল তাকে বোঝা শুরু করলে জিনিসটা ইন্টারেস্টিং হবে। তো সিমিলারলি জাভাস্ক্রিপ্টের অনেক কিছু শুরুতে অনেকের কাছে অনেক উইয়ার্ড লাগে, যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসে। বাট একবার যদি আমরা বুঝি যে ওইটা আসলে উইয়ার্ড না, কিভাবে কাজ করতেছে, সেক্ষেত্রে আমাদের অনেক সহজ হয়ে যায় আর কি পুরো জার্নিটা। আরেকটা হচ্ছে ES6 এর কথা যে আমরা বললাম। এখানে দেখেন একজন, এই যে আঞ্জুম ভাই, উনি লেট এই কিওয়ার্ডটার কথা বলছে। এই লেট কিওয়ার্ডটাও ইন্ট্রোডিউস করা হয়েছে এই ES6-এ। সো ES6-এর যে স্পেসিফিক গ্রাউন্ড ব্রেকিং যেই জিনিসগুলো আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে, সেগুলো আমাদের খুবই কাজে লাগে। এগুলো আমাদের শিখতে হয় হচ্ছে যারা বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক এক্সপ্লোর করতে চায়। লাইক আপনি রিয়্যাক্ট এক্সপ্লোর করতে চান, রিয়্যাক্ট যদিও ফ্রেমওয়ার্ক না, রিয়্যাক্ট লাইব্রেরি। আপনি যদি অ্যাঙ্গুলার জেস এক্সপ্লোর করতে চান, ভিউজেস এক্সপ্লোর করতে চান, সেক্ষেত্রে ES6 জানার কোনো বিকল্প নাই। ES6 অনেক কিছুই অনেক সহজ করে দিছে, অনেক কিছু অনেক সুগার কোটিংও করছে, বেশ মজার একটা ব্যাপার আর কি। আপনার ES6 দেখলে পুরো জিনিসটার আইডিয়া পাবেন। এখন আরও কিছু কিছু টপিক আছে। আমাকে যখন কেউ প্রশ্ন করে যে ভাই আমি যদি আসলে জাভাস্ক্রিপ্টে ভালো হইতে চাই, সবচেয়ে বেশি জোর আমি কোন জিনিসটাই দিব, আমি তিনটা জিনিস রেকমেন্ড করি। একটা হচ্ছে অ্যারেজ, অবজেক্টস এবং ফাংশনস। এই তিনটা জিনিস, অ্যারে, অবজেক্টস এবং ফাংশন। অ্যারের অনেকগুলা মেথডস আছে, অবজেক্টের অনেকগুলা বিষয় আছে, এবং ফাংশনসের অনেকগুলা বিষয় আছে। সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের ইভেনচুয়ালি জানতে হবে, প্রচুর ডিপলি বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো আপনার স্ট্যাক লার্নার সম্পর্কে আপনারা কেউ পরিচিত? স্ট্যাক লার্নার, স্ট্যাক লার্নার চেনেন আপনারা কেউ? স্ট্যাক লার্ন একটা ইউটিউব চ্যানেল এবং একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম। আচ্ছা, একজন পাইছে। আচ্ছা, অনেকে কয়েকজন আছেন, কয়েকজন আসলে নাই। সো 2020-এর দিকে, 20-এর, হ্যাঁ, ওই করোনার ওই টাইমে হচ্ছে আমি, এইচএম নাইম, আমরা হচ্ছে স্ট্যাক লার্নারের একসাথেই কাজ করতাম। সো ওই সময় আমরা হচ্ছে একটা অ্যারের প্লেলিস্ট বানাইছিলাম, জাভাস্ক্রিপ্ট অ্যারের, অনলি অ্যারের। অ্যারের প্লেলিস্টে ভিডিও সংখ্যা ছিল 65টা। সো অ্যারে এত বিগ থিং। তো এই জন্যেই, বাট বিগ থিং হইলেও ইম্পসিবল না আর কি। এই জন্য আমরা এই তিনটা জিনিসে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবো, অ্যারেজ, অবজেক্ট এবং ফাংশন। এরপর আমরা একটু এপিআই সম্পর্কে জানার চেষ্টা করবো। যারা এপিআই সম্পর্কে জানেন না, আমি একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই দিই। মনে করেন আমরা একটা ওয়েদার অ্যাপ্লিকেশন বানাবো। এখন ওয়েদার অ্যাপ্লিকেশন যদি আমি বানাইতে চাই, ওয়েদারের ডেটাগুলা কালেক্ট করার জন্যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বা স্যাটেলাইট সহ নানান জায়গায় নানান বিভিন্ন যন্ত্রপাতি সেট করা দরকার। একটা অ্যাপ বানাইতে গিয়ে আমরা কি এখন যন্ত্রপাতি সেট করতে যাব? না, আমরা যন্ত্রপাতি সেট করতে যাব না। আমরা দেখব যে এক্সিস্টিং কারা অলরেডি এই টাইপের জিনিসগুলো নিয়ে কাজ করতেছে, তাদের ডেটাগুলা এই এপিআই এর থ্রুতে চাইলে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? সো এপিআই সম্পর্কে, এপিআই কিভাবে আমরা কাজ করে, কি জিনিসগুলো কি, আমাদের অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট কি জিনিস, এগুলো আমরা এই পার্টে জানার চেষ্টা করব। মজার ব্যাপার হচ্ছে এই পার্টটা কমপ্লিট করে, অনলি এই পার্টটা কমপ্লিট করেই আপনি আস্তে করে রিয়্যাক্ট জেস শেখা শুরু করতে পারেন, অথবা আস্তে করে আপনি ব্যাকএন্ডে নোড জেস শেখা শুরু করতে পারেন। সো এই ফেজেই টেকনিক্যালি চাইলে আমি আমার আলোচনা আসলে ক্লোজ করে দিতে পারি। বাট আপনারা কি মানে ফ্রেমওয়ার্ক লাইব্রেরিতে এখনই যেতে চান, নাকি আরেকটু জাভাস্ক্রিপ্ট মাস্টারি নিয়েও জানতে চান, যে আরেকটু জাভাস্ক্রিপ্টে জাম্প দেওয়া যায় কিনা, সে জানতে চান সেটা? নাকি বলি যে ভাই এখনই রিয়্যাক্টে চলে যান ভাই, এখানে আর থেকে লাভ নাই, তাই না? ওকে, এখন এই জায়গাটাতে আসতেছে হচ্ছে একটু পাগলা, পাগলা মানুষ, পাগলা মানুষ দরকার ভাই। পাগলা কীরকম, যে ধরো ভাই আমি ফ্রেমওয়ার্ক লাইব্রেরি আমি জানি, আমি আমার জাভাস্ক্রিপ্ট ভালো থাকলে আমি ইজিলি ওটা জয় করে ফেলতে পারবো, বাট আমার জাভাস্ক্রিপ্ট খুব ভালো মতো জানতে হবে। ঠিক আছে? খুব ভালো মতো জানতে হবে। সো সেক্ষেত্রে আমরা এখানে দেখেন যে কাজটা করতে পারি, এই জায়গাটাতে আমি কিছু কোর্সেস রেকমেন্ডেড করি, হ্যাঁ? মানে যেগুলো হচ্ছে আমরা বেসিক্যালি, মানে আমাদের কোর্স না। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এখানে এই মার্কেটিংয়েরও কিছু নয়। আমি আমার পছন্দের যে কোর্সগুলো আমার লাইফে খুব হেল্প করছিল পুরো জিনিসটা বোঝার জন্য, সেটা আমি রেকমেন্ড করতেছি। যদিও এই কোর্স হচ্ছে আমি দায় মুক্তি হিসাবে কিনছি জুনের 20 তারিখ 2024-এ, বাট এটা আমি দেখছি আরও মেলা আগে। তো তখন আসলে মানে ওই স্টুডেন্ট লাইফের মতো ছিল তখন, পুরা জিনিস কিনা দেখার মতো সুযোগ ছিল না, ক্রেডিট কার্ডও ছিল না, পরে এটা কিনে দেখছি। সো এটা একটা খুব বিউটিফুল কোর্স। যদি জাভাস্ক্রিপ্টের আপনি উইয়ার্ড পার্টস বা আন্ডারস্ট্যান্ডিং দ্য উইয়ার্ড পার্টস, এই যে কোর্সটা, এটা একটু আগের কোর্স ভাই, বাট এটা হাইলি রেকমেন্ডেড। ঠিক আছে? হাইলি রেকমেন্ডেড। আচ্ছা, ওকে, এখন আমাদের আসতেছে হচ্ছে ফেজ 3। এটা হচ্ছে দ্য বিয়ন্ড। মানে আমি টেকনিক্যালি ফেজ 2 এর পরে আপনারা রেকমেন্ড করতে পারতাম আপনি এখন জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমের যে কোনো কিছুই এক্সপ্লোর করতে পারেন, ইউ আর রেডি। বাট না, আপনি এখন মনে করেন আরেকটু, যে না ভাই আমি জাভাস্ক্রিপ্টের শেষ,
দেখে নিতে চাই এবং আমি টপ 5%-এ যাইতে চাই। বিলিভ মি অর নট, ম্যাক্সিমাম লার্নাররা ম্যাক্সিমাম কোর্সে ওই সেকেন্ড ফেজ পর্যন্ত কমপ্লিট করে তারা ফ্রেমওয়ার্ক বেস ডেভেলপমেন্টে চলে যায়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নেন। এটা জাভাস্ক্রিপ্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য উইয়ার্ড পার্টস আর কি, সিম্পল। আরও আমরা রিসোর্স শেয়ার করব। ওকে, ম্যাক্সিমাম পিপল ওইখানে চলে যায়, বাট আপনি দেখবেন যে ওই টপ 5%-এ যদি আপনি বেসিক্যালি যাইতে চান, সেক্ষেত্রে আপনার জন্য কি দরকার, একটু এক্সট্রা এফোর্ট দেওয়া দরকার। হ্যাঁ, মানে এইটাই আমরা এখানে দিব। এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কথা বলছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই টার্মটার সাথে পরিচিত আমরা কেউ? দিস ইজ এ প্রোগ্রামিং প্যারাডাইম, এই অনেকেই আমরা পরিচিত। এখন আপনি যদি আমার বলেন যে ভাই জাভাস্ক্রিপ্ট কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার জন্য আইডিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি না? নো, দিস ইজ নট অ্যান আইডিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু লার্ন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আইডিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হইতে পারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার জন্য? সি প্লাস প্লাস হইতে পারে, জাভা হইতে পারে, ইভেন পাইথনও হইতে পারে, সি শার্পও হইতে পারে, বাট জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি না। আচ্ছা, বাট তারপরেও আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্যে যেই টাইপের কনসেপ্টসগুলো জানা দরকার হয়, ক্লাস, অবজেক্ট, আমাদের আমাদের আদার্স যেই সমস্ত 4টা পিলার আছে, এই প্রত্যেকটা জিনিস আমরা কি জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখতে পারবো, এক্সপ্লোর করতে পারবো? ইয়েস, অফকোর্স পারবো। সেইটা আমরা দেখার চেষ্টা করবো যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো কীভাবে আমরা জাভাস্ক্রিপ্টে ইমপ্লিমেন্ট করি। প্রোটোটাইপ চেইন বলতে কী জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। ফাংশনাল প্রোগ্রামিং বলে একটা প্যারাডাইম আছে, সেটা আমরা একটু এক্সপ্লোর করব। এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিএসএ, ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমস। এইটা হচ্ছে আমরা জুনায়েদ ভাই, আমি আপনার প্রশ্ন অবশ্যই নিব। আমি স্লাইডটা শেষ করি, দেন আমি আপনাদের প্রশ্ন নিব কয়েকজনের, সমস্যা নাই। আচ্ছা, ডেটা স্ট্রাকচারস অ্যালগরিদমস, এইটার এই টার্মের সাথে কেউ পরিচিত আছে? আমরা ডিএসএ, ডিএসএর সাথে পরিচিত আছি? এই তো, এই যে এই মানুষগুলোরই তো দরকার। ইয়েস, ডিএসএ, ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমস। এখানে আপনাকে যে জিনিসটা বলা হবে যে ওয়েব ডেভেলপমেন্টে কি ডিরেক্ট ডেটা স্ট্রাকচারস অ্যালগরিদম সবসময় লাগে কিনা? ইয়েস, লাগে। লাগে, বাট একদম কোর ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদম শিখে আপনার ওয়েব ডেভেলপমেন্ট করতে হবে ব্যাপারটা এমন না। বাট আপনি এখানে দেখেন দ্য বিয়ন্ড, মানে ওই টপ 5%-এ যাইতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমস এক্সপ্লোর করতে হবে। মজার ব্যাপার হচ্ছে এই ডিএসএ গুলা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। আপনি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখেন না কেন, আপনি অন্যটাতে খুব সহজেই সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং আরও প্রবলেম সলভিং, আপনার ডিএসএ রিলেটেড প্রবলেম সলভিং প্রচুর পরিমাণে করতে হবে। ইভেন একটা মজার ব্যাপার কি আপনারা জানেন যে অনেক বড় বড় কোম্পানি যে ফ্যাং রিলেটেড, যে ফ্যাং যেদের আমরা বলি, যেমন ধরুন ফেসবুক, নেটফ্লিক্স, ইউটিউব, গুগল, এই টাইপের যে কোম্পানিগুলো আছে, ওরা কি জব পোস্ট দিয়ে লোক হায়ার করে? ওরা কিন্তু জব পোস্ট দিয়ে লোক হায়ার করে না। এখন সেক্ষেত্রে তারা যে জিনিসটা বেসিক্যালি ফলো করবে, আপনি দেখবেন যে যারা এই বিভিন্ন রকম অনলাইন জাজ ওয়েবসাইটগুলো আছে যেখানে তারা বিভিন্ন রকম কন্টেস্ট করে, সেই কন্টেস্টে ইভেনচুয়ালি প্রচুর পরিমাণে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমস লাগে। সো ডিএসএ রিলেটেড যেই স্ট্রং ফাউন্ডেশন সেটা যদি আপনার থাকে, বিলিভ মি অর নট, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলি একটা জিনিস, আপনি এটা লিখে রাখতে পারেন অ্যান্ড অন ক্যামেরা। ধরেন একটা ছেলে আছে, সেই ছেলেটা কি করছে, মোটামুটি জাভাস্ক্রিপ্ট শিখে রিঅ্যাক্ট জেএস এক্সপ্লোর করছে, একটু টুকটাক ব্যাক ইন্ডো শিখছে, সে ইন্টারভিউ দিতে গেছে। আরেকটা ছেলে ইন্টারভিউ দিতে গেছে, সে ধরেন রিঅ্যাক্ট জেস জানে না, নোট জেস জানে না, বাট তার মারাত্মক ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমসের উপরে নলেজ আছে। অ্যান্ড সে হয়তো মানে জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটা ইমপ্লিমেন্ট করছে, কোনো ফ্রেমওয়ার্কস লাইব্রেরি এক্সপ্লোর করে নাই। বিলিভ মি অর নট, 10 out of 10 টাইম সেকেন্ড যে ছেলেটা যে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম এক্সপ্লোর করছে, বাট এখনও সেই ফ্রেমওয়ার্কে হয়তো এক্সপ্লোর করে নাই, ও জব পাবে অলমোস্ট 10 out of 10 টাইম। এখন কিছু এক্সেপশন তো থাকতেই পারে, কারণ দে আর ক্যাপেবল টু ডু এনিথিং। ব্যাপারটা এরকম। জেএসসি করেন, পাইথনে করেন, ম্যাটার করে না তো, দুইটা সেম জিনিস, দুইটা সেম জিনিস আপনার, মানে সেম জিনিস। আহ, আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট আপনার ইমপ্লিমেন্ট করতে হবে না ভাই। আপনার একটা জিনিস আমাকে আগে বলেন, আগে এই পার্থক্যটা আগে বুঝি। প্রোগ্রামিং ইজ এ ভাস্ট থিং। প্রোগ্রামিংয়ের একটা ডেডিকেটেড পোর্শন হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট ছাড়া কি প্রোগ্রামিংয়ের আর কাজ নাই? বলেন তো, আমার কাজ আছে কি নাই? আগে এই তফাৎটা আপনারা বোঝেন কিনা এটা আমারে বলেন। প্রোগ্রামিং আর ডেভেলপমেন্ট কি সেম থিং? সেম থিং প্রোগ্রামিং আর ডেভেলপমেন্ট? না, প্রোগ্রামিং এর ডেভেলপমেন্ট সেম থিং না ভাই। সো ডেভেলপমেন্ট ইজ এ স্পেসিফিক পার্ট। আমি ডেটা স্ট্রাকচারস অ্যালগোরিদম শিখতেছি ফর মাই প্রোগ্রামিং ক্যারিয়ার, প্রোগ্রামিংয়ের জার্নির জন্যে, নট মাই ডেডিকেটেড এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট জার্নি ফর লং রান। আমরা লং রানের গেম এখানে খেলতেছি, এমনভাবে নিজেদেরকে গ্রো করতেছি যাতে আমি এআই আমাকে রিপ্লেস তো দূরের কথা, কোনোভাবেই কাজে না লাগাইতে পারে, কিচ্ছু না করতে পারে। ওকে, এখন প্রশ্ন, গুড কোয়েশ্চেন।
কোত্থেকে শিখবো, তাই না? ওকে, ফাইন। এখন কি কি জিনিস আমাদের বেসিক্যালি একটা মানে কি কি জিনিস শেখা দরকার, একটা বেসিক আইডিয়া যদি আপনি নিতে চান যে ডিএস এর কোন কোন পার্টগুলো নেওয়া দরকার, আমাকে একটা সেকেন্ড একটু টাইম দেন, একটা সেকেন্ড। ওকে, সরি। আচ্ছা, সো এখানে দেখেন বিভিন্ন এই বাম দিকের এই বিভিন্ন রকম ডেটা স্ট্রাকচারস আছে এবং ডান দিকে হচ্ছে বিভিন্ন রকম আমাদের অ্যালগরিদমস আছে। এইগুলা হচ্ছে আপনি শিখতে পারেন, এগুলো অ্যাবসলিউট ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। আপনি সি দিয়ে শিখলেও জাভাস্ক্রিপ্টে করতে পারবেন, যে কোনো কিছু। ইটস অল অ্যাবাউট কনসেপ্ট, নট দ্য ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশনের ল্যাঙ্গুয়েজ যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস, সব ল্যাঙ্গুয়েজে সেম, সেম কনসেপ্ট, একেবারেই সেম কনসেপ্ট, ঠিক আছে? আর যেমন একটা সিম্পল এক্সাম্পল আমি আপনাকে দিই। মনে করেন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন, দ্য রুট ইজ সেম, বাট আপনি বিভিন্ন ওয়েতে যাইতে পারেন। আপনি হয়তো বাসে যাইতে পারেন, আপনি হয়তো বিমানে যাইতে পারেন, আপনি হয়তো কারে যাইতে পারেন। সো মিডিয়াম ডিফারেন্ট হইতে পারে, বাট দ্য আইডিয়া যে আমি ঢাকা থেকে কক্সবাজার যাব, এই ডিস্টেন্সও সেম, এই আইডিয়াটা সেম। শুধু ইমপ্লিমেন্টেশনটা ডিফারেন্ট হইতে পারে ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, বাট কনসেপ্ট সেম। আগে পাইথন, জাঙ্গো, এইচটিএমএল শিখবো তারপর দিয়ে আসবো। না, ব্যাপারটা এমন না। আপনি পাইথন শিখেও জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন, অথবা এইচটিএমএল সিএসএস শিখেও জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন। মানে ডিপেন্ডেন্সি নাই, জিনিসটা ইন্ডিপেন্ডেন্ট, আপনি যে কোনো ফেজেই শিখতে পারেন। ওকে, এখন প্রবলেম সলভিং কোথায় করবো ডিএসএ রিলেটেড? ডিএসএ রিলেটেড প্রবলেম সলভিং আপনি হচ্ছে লিড করে প্রচুর পরিমাণে প্রবলেম সলভিংয়ের সুযোগ আছে, সেটা করতে পারবেন। আর ডিএসএ শেখার জন্য সলিড এরকম কোর্স রেকমেন্ড করার মতো রিসোর্স এখনও বাংলায় তৈরি হয় নাই সেভাবে। আমরা জেএস বাংলাদেশ থেকে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম উইথ জাভাস্ক্রিপ্টের উপরে 2টা ব্যাচ করছিলাম, বাট ওইটা আমরা আর কন্টিনিউ করি না এখন, বিকজ অ্যানাফ পিপল আর নট ইন্টারেস্টেড, দে আর ভেরি হার্ড জার্নি। বাট আমরা খুবই সাকসেসফুল যে 2টা ব্যাচে আমরা লিড করে 100+ প্রবলেম আমরা সলভ করতে পারছি। বাট ইউডেমিতে একটা আছে জাভাস্ক্রিপ্ট রিলেটেড, ইয়েস, আমি নিজেও সেটা এনরোল করছি। ইউডেমিতে আপনারা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম উইথ জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ করতে পারেন, সেটাও ভেরি বিউটিফুল, খুবই ভালো। ওকে, এখন প্ল্যাটফর্ম বলি আমি কিছু, হ্যাঁ, কিছু প্ল্যাটফর্ম রেকমেন্ড করে দেই আপনাদের জন্য, যেখান থেকে আপনারা এই অল জিনিসগুলা শিখতে পারবেন। আপনারা ডেফিনেটলি ইউটিউব দেখবেন। এখন ইউটিউবের একটা বড় সমস্যা কি ভাই, এমন আপনাদের কখনো হইছে যে ইউটিউবের একটা প্লেলিস্ট শুরু করছেন, কইরা অর্ধেক দেখছেন, 2 মাস নাই, আবার ওই প্লেলিস্ট শুরু থেকে দেখা শুরু করছেন, 2 মাস পরে যে ওই জিনিসটা আবার শিখতে হবে, আবার ওই মানে রিপিটেটিভ টাস্ক, শেষ করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি। ইউটিউব প্লেলিস্ট একটা ফেক আইডিয়া দেয় আমাদের। আমরা অনেক সময় ফিল করি যে একটা কমপ্লিট প্লেলিস্ট ডান করতে পারলেই আমরা বোধহয় ওই জিনিসটা শিখে ফেলবো, বাট ব্যাপারটা এমন না। আপনি এন্টার প্লেলিস্ট শিখবেন, ঠিক আছে, আপনি প্রথমে শিখবেন হচ্ছে পুরো জিনিসটা একটা ক্র্যাশ কোর্স, একটা টোটাল আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন, দেন ওই স্পেসিফিক টপিক আপনি খুঁজে বের করে শেখার চেষ্টা করবেন। আর ওই ঝাড়া সব প্লেলিস্ট একবারে দেখলে বুঝবেনও না, হবেও না, বাট ধাপে ধাপে আপনি ডেফিনেটলি আগাইতে পারেন। আর একটা খুব মারাত্মক মিডিয়াম হচ্ছে ফ্রি কোড ক্যাম্প। এখন এই টাইপের রিসোর্সগুলো ফলো করতে ভাই ইংলিশের কিন্তু কোনো বিকল্প নাই, আমরা বারবারই বলতেছি। হায়ার লেভেল অফ প্রোগ্রামিংয়ের জন্য আপনার বেসিক ইংলিশের আইডিয়া খুবই জরুরি। সো কারো যদি ইংলিশে সমস্যা থাকে, আপনি প্রোগ্রামিং শেখার পাশে পাশে প্রতিদিন একটা টাইম অ্যালোকেট করেন, যাতে আপনি আসলে ইংলিশও শিখতে পারেন। বিকজ ইভেনচুয়ালি আপনি যদি পরবর্তীতে রিমোট জব করতে চান, যেটা বেসিক্যালি হাই পেইং জব, সেটা কিন্তু আপনি আসলে ইংলিশ ছাড়া কন্টিনিউ করতে পারবেন না। অ্যান্ড W3 স্কুলস আপনি দেখবেন, W3 স্কুলসও খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড MDN এর যে ডকটা, এটাও বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট। আর একটা বই আমি খুবই রেকমেন্ড করি বেসিক্যালি, যে এটা একটা সিরিজ, বইয়ের একটা সিরিজ জাভাস্ক্রিপ্টকে খুব ডিপলি জানার জন্য, কাইল সিমসন নামে এই লোকটার। তো ওনার এই 6টা বই আপনারা পড়তে পারেন। এটা মারাত্মক, মানে আপনার ওই যে টপ 5% থেকে টপ 1%-এ নিয়ে যাবে জাভাস্ক্রিপ্টের। আর আপনার যদি মনে করেন এই যে খুবই লাগে, মানে বই পড়ার পাশাপাশি যদি আপনার ভিডিও রেফারেন্স লাগে, দেন প্লুরাল সাইট নামে একটা প্ল্যাটফর্ম আছে, মনে আছে আপনাদের কারো? প্লুরাল সাইট প্লুরাল সাইট নামে একটা প্ল্যাটফর্ম আছে। সো বইয়ের লিঙ্ক না, এটা এটা লিঙ্ক, মানে এটা আপনি বই পিডিএফ গুগলে সার্চ করে দেখতে পারেন আর কি, যে ইউ ডোন্ট নো জাভাস্ক্রিপ্ট। সো প্লুরাল সাইটেও এই কাইল সিমসনের বিভিন্ন রকম লেকচার থাকে, সেগুলোও দেখতে পারেন। আবার ফ্রন্ট এন্ড মাস্টার্সেও ফ্রন্ট এন্ড মেন্টরও থাকতে পারে, সেখানেও দেখতে পারেন। সো বই পড়াটাই আমি বেসিক্যালি রেকমেন্ড করি। এখন এই ফেজে আইসা আপনার জন্যে মানে লিটারালি জাভাস্ক্রিপ্টের যে এন্টায়ার ডেভেলপমেন্ট ইকোসিস্টেম অ্যাবসলিউট ইজি, বিলিভ মি অর নট, একদম ইজি, ঠিক আছে, একদম ইজি।
ওকে। সো এই ফেজে আমি বেসিক্যালি কখন মানে রেকমেন্ড করি কি জানেন? ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড? আমি বেসিক্যালি যারা লং রানে কাজ করতে চাইতেছেন যে না আমি লম্বা সময় ধরে খুব ডিপলি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, তাদের আমি রেকমেন্ড করি যে আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আগে শেখেন। আগে নোড জেস শেখেন, আগে ডেটাবেস শেখেন, সব কিছু শেখেন, তারপরে ফ্রন্ট এন্ড শেখেন। বাট আপনার যদি খুব দ্রুত কোথাও ইন্টার্নশিপ বা জব বা কোনো কিছুর দরকার হয়, সেক্ষেত্রে আপনি ফ্রন্ট এন্ড দিয়েও শুরু করতে পারেন। বাট আইডিয়ালি হাতে এনাফ সময় থাকলে আমি ব্যাক এন্ড রেকমেন্ড করি। কাইল সিমসন, এটার হচ্ছে এই যে এটা হচ্ছে কাইল সিমসন, এনার নামটা। ঠিক আছে? ওকে। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন লাস্ট আরেকটা থিং লাগে, যেটা হচ্ছে যে কোনো কিছুতে মাস্টার হইতে গেলে সেটা কি? সেটা হচ্ছে সাবর বা ধৈর্য। গুড থিং টেক্স টাইম। আমি যে জার্নিটার কথা বললাম এটা অলমোস্ট 1 ইয়ার প্লাস জার্নি। ঠিক আছে? সো এইটা আপনারা ডিসাইড করবেন যে এই স্পেসিফিক পোর্শনের কোন পার্টটা কমপ্লিট করে আপনার ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি শুরু করবেন। ফেজ 2 র পরে আপনি চাইলে করতে পারেন। বাট আইডিয়ালি এই ফেজে এসে যদি আপনি শুরু করেন দেন মানে আপনি ওই যে টপ 5% এর ভেতরে থাকবেন আরকি। ওকে? সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেইজ করতে পারেন। স্পেশালি এই যে একজন হ্যান্ড রেইজ করছিল। সো একজন হ্যান্ড রেইজ করছে এবং আরেকজন বলতেছিল জোবায়ের নাম খুব সম্ভবত তার। আমরা এই কোয়েশ্চেন কয়েকটা নিব ভাই। তারপরে হচ্ছে যে আমাদের আজকের সেশন শেষ করব। সো আমি একটু লাস্ট টাইম আপনাদের একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। এন্টার পুরা বিষয়টা আমি কি বুঝাইতে পারছি আপনাদের? বুঝছেন আপনারা? একটু চ্যাটে লিখবেন। বুঝতে পারছেন? পুরো জার্নিটা বুঝতে পারছেন? এবং আমি একটু এক্সট্রা এড করছি এখানে। মানে যা লাগে না তার চেয়েও বেশি দিছি আরকি। যেটা ফর লং রান যাতে আমরা ভালো মতো কাজ করতে পারি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, বর্তমান সময়ে ওয়েব ডেভেলপমেন্ট শেখা ভালো হবে নাকি মেশিন লার্নিং এ ভাই যেকোনো কিছু শেখা ভালো হবে। মানে যেকোনো কিছু যেটাতে আপনি বেস্ট, যেটাতে আপনি খুবই ভালো। আপনি খুবই ভালো এমন যেকোনো কিছুতেই শেখা ভালো হবে। কোনো সমস্যা নাই। ওয়েব ডেভেলপমেন্ট হারায় যাচ্ছে না, আমাদের মেশিন লার্নিংও হারায় যাচ্ছে না। বাট আপনার ইন্টারেস্ট কোথায় আছে এবং কোথায় আপনি লম্বা সময় ইনভেস্ট করতে চান, গ্রেট হইতে চান সেটার উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে? আচ্ছা, ফ্রন্ট এন্ড মাস্টার্সের অ্যাক্সেস তো ভাই আমার কাছে নাই। মাত্র জয়েন করছি একটু বলেন ফ্রম দ্য বিগিনিং। আচ্ছা, আপনি রেকর্ডেড ভার্সনটা দেখে নিন। আচ্ছা, আইফোন মডেললেস এবং জোন আইফোন বলেন আপনার প্রশ্ন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নাম কি আইফোন? আচ্ছা বলেন, না, আইফোন আসলে বলেন। আমি নাম দেই নাই তো, সরি। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা ভাই, আমার কোয়েশ্চেন ছিল কি, আমি ওই ফ্রি কোড ক্যাপ থেকে হুম হুম এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্টটা শিখছি। তো হুম হুম সেইখান থেকে এখন মানে আমি চাইতে মানে আমার কি যে আগে কঠিন জিনিসটা শিখে পরে মানে সহজ জিনিসটা যাওয়া, তো আমি ওই গুড। নোট জেএস ব্যাক এন্ডে চলে গেছি। তো আচ্ছা, এখন আমার কথা হলো যে মানে ব্যাক এন্ডটা ছেড়ে কি ডিএসএ তে চলে যাব ডাইরেক্ট, মানে ব্যাক এন্ডে সেটা তো কোনটা শেখা হয় নাই, মানে আস্তে আস্তে করে শিখতেছি, সুমিত ভাইয়ের কিছু কোর্সে এরকম করে শিখতেছি আস্তে আস্তে করে। মানে সুমিত ভাইয়ের কিছু মানে ইউটিউব হুম টিউটোরিয়াল দেখতেছি, ফ্রি কোড ক্যাম্প থেকে দেখতেছি, এরকম হুম। করে মানে এই নোটজেসটা শিখতেছে। এখন কথা হলো কি মানে ডিএসএ তে চলে যাবো নাকি এই মানে আর নোটজেসটা ছেড়ে দেবো, কোনটা করলে আচ্ছা, ভালো আমাকে হয়? বলেন, নোটজেস আর ডিএসসি কি দুইটা আলাদা জায়গায় যে একটা ছাইরা তারপর আরেকটায় যাইতে হবে? ব্যাপারটা তেমন না। আপনি তো প্যারালালি শিখতে পারেন, তাই না? আপনি নোটজেস কেন ছাড়বেন? নোটজেস শিখতে থাকেন অ্যান্ড দেন ডিএস এর যে টপিকগুলো, ধরেন আপনি একটা টপিক চুজ করেন যে ঠিক আছে আমি লিঙ্ক লিস্ট শিখবো। লিঙ্ক লিস্ট নিয়ে আপনি একটু আপনার ওই আলাদা একটা টাইম অ্যালোকেট করেন, ওই টাইমে ওটা রিসার্চ করেন। দেন আপনি ওইটা ওইভাবে ইমপ্লিমেন্ট করেন। আপনার তো একটা বাদ দিয়ে আরেকটা যাওয়ার কিছু নাই। আপনি নোটজেসের মতো শিখবেন আর ডিএস এর ধারায় চলতে থাকবে। ঠিক আছে? আর কনফ্লিক্টিং না। আর মানে যে ডিএসএ যে মানে ফুল মানে মানে প্রত্যেকটা জিনিসের তো ছোট থেকে আস্তে আস্তে বড়তে যেতে হয় না? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, ডিএসএ মানে অফকোর্স। প্রথমে এই ছোট একটা জিনিস, পরে এই বড় একটা জিনিস, পরে এরকম একটু একটু বড়, মানে এই জিনিসটা একটা লিস্ট আকারে পেতে পারি কোথায়, একটু বলতে পারেন? আমি অলরেডি একটা কিছু টপিকে যে এখানে আমি শেয়ার করছিলাম, এই যে দেখেন এখানে আমি কিছু টপিক শেয়ার করছিলাম। আপনি আরেকটা মানে এইখানে আপনি পুরোটা দেখতে পারবেন। তো আপনি একটু যদি গুগলে সার্চ করেন যে বেসিক ডেটা স্ট্রাকচার্স লিখে সার্চ করলে আপনাকে এরকম লিস্ট দিয়ে দিবে। বেসিক অ্যালগোরিদমস লিখে সার্চ করলে সেগুলো দিয়ে দিবে। এগুলো আপনি আপনার মতো করে আস্তে আস্তে শিখতে থাকবেন। কোনো কিছু বাদ দিয়ে শিখতে হবে ব্যাপারটা এমন না। ঠিক আছে? এবং এটা যে আপনি ইমিডিয়েট কাজে লাগাইতে পারবেন তাও না। সো ব্যাপারটা এইভাবে ব্যালেন্স করে শেখেন, কোনো সমস্যা আহ, নাই। আর ভাইয়া আরেকটা আরেকটা জিনিস একটু, বলেন বলেন। যে মানে জাভা স্ক্রিপ্ট এরকম পর্যায়ে শেখা যায় যে মানে আমি ফ্রেমওয়ার্ক ছাড়া নিজে নিজে মনে করেন ফ্রেমওয়ার্কের মতো মানে নিজে থেকে হুম একটা জিনিস ক্রিয়েট করে মানে হুম কাজটা চালাই দিতে পারবো ফ্রেমওয়ার্ক বাদ, আমি নিজেই হুম। মানে এইরকম হাই এক্সপিরিয়েন্সে যাব কিভাবে? মানে অনেক তো অফকোর্স, সাজেশন দিলেন, সেটা এটাই তো তো বললাম। এটাই তো হ্যাঁ বললাম। এই যে আমি একটা কোর্স রেকমেন্ড করছি না? ওই যে জাভাস্ক্রিপ্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য উইয়ার্ড পার্টস, জি জি ওইখানে একটা ছোট্ট ফ্রেমওয়ার্কও বানায়।
মানে ওই কোর্সেই ফ্রেমওয়ার্ক বানায়। আপনি এমন অনেক আর্টিকেলস পাবেন, এমন অনেক ভিডিওস আপনি খুঁজলে পাবেন যেখানে বেসিক্যালি আপনি জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক বানাইতেছেন। সো আপনি যদি সেটা বানাইতে পারেন তাহলে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করা তো কোনো ব্যাপার না। একটা হ্যাঁ লাইব্রেরি ইউজ হ্যাঁ করা তো কোনো ব্যাপার না। হ্যাঁ, সেই কারণেই তো বলতেছি আপনি ওই এইরকম। কোর্সটা রেকমেন্ডেড। আপনি ওই জাভাস্ক্রিপ্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য উইয়ার্ড পার্টস ওইটা একটু দেখে ফেলেন, দেন আপনার আরো নলেজ বেটার হবে আর কি। আর ডিএস এর জন্য আমি যেটা রেকমেন্ড করি, কোনো কিছু বাদ দিয়ে না, আপনি সিম্পলি আপনার শেখার যে সময় অ্যালোকেট করি আমরা আমাদের লাইফে, আপনি ধরেন আধা ঘন্টা টাইম প্রতিদিন দিবেন যে আমি আধা ঘন্টা শুধু ডিএস এর রিলেটেড টপিকগুলো দেখবো, শিখবো, বাস। তাইলেই হবে। এইভাবেই 6 মাস কন্টিনিউ করেন না, তাইলেই অনেক কিছু শিখতে পারবেন। থ্যাঙ্কস ভাই, ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এরপরে আচ্ছা, জোনায়েদ ভাই নামে একজন কথা বলতে কোশ্চেন করতে চাচ্ছিলেন। ভাই আপনি মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। জোনায়েদ ভাই বোধহয় খুব সম্ভবত তার নাম। প্রথম থেকে উনি বলতেছেন ওনার একটা প্রশ্ন আছে, ওনারটা আগে একটু শুনে নিই। জোনায়েদ সালাম ভাই কে আছেন? আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি হালকা হালকা কোডিং করতে পারি আর কি, এখন সিএসএস এইচটিএমএল এগুলো করব নাকি জাভা ডাইরেক্ট শুরু করতে পারবো? আপনি এইচটিএমএল সিএসএস কতটুকু করছেন? আপনি কোনো প্রজেক্ট করছেন, মানে কোনো ডিজাইন দেখলে আপনি কনভার্ট করতে পারেন এইচটিএমএল সিএসএস এ? এত ভালো না, হালকা হালকা করতে পারি আর কি। আচ্ছা, তাহলে আপনি একটু এইচটিএমএল সিএসএস আর একটু এক্সপ্লোর করেন। হ্যাঁ, এক্সপ্লোর করেন, একটু রেসপন্সিভ ওয়েব ডিজাইন সম্পর্কে শেখেন যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন কিভাবে কাজ করে। তারপর ইউটিউবে দেখবেন, আপনি যদি একটু সার্চ করেন যে এইচটিএমএল সিএসএস প্রজেক্টস, দেখবেন আপনি অনেকগুলো প্রজেক্টসের ভিডিও আছে, সেগুলো আপনি ফলো করে আপনি আপনার মতো করে 3-4টা প্রজেক্ট বানানোর পরে অ্যাটলিস্ট 5টা ভালো হয়, 5টা প্রজেক্ট বানান, একটু কনফিডেন্স গ্রো করেন, তারপর জাভাস্ক্রিপ্ট শুরু করে দেন, বেটার হবে। আচ্ছা, এই ঠিক জাভা আছে। স্ক্রিপ্ট করলে ভালো হবে না পাইথন করলে ভালো হবে? দুইটা করলেই ভালো হবে। যেটা করলে আপনার মানে যেটা করলে আপনার মানে মনের শান্তি হয় আরকি। মানে আপনি কোনটাতে মানে আরাম পান, এটা একটা খুব বড় প্রশ্ন থাকে যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। বাট শেখার জন্যে যেকোনোটাই পারফেক্ট। আপনি জাভা দিয়ে মানে পাইথন দিয়ে শুরু করলেও কোনো সমস্যা নাই, জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করলেও কোনো সমস্যা নাই। এটা আপনার চুজ করতে হবে ভাই। আমি ডিসাইড করতে পারব না আরকি। তাই না? ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। মানে এটা অনেকটা ওই যে আমি দোতলায় থাকবো না ৩ তলায় থাকবো। এটা হচ্ছে যার, যার পার্সোনাল প্রেফারেন্স। আচ্ছা, এরপরে আমরা যাবো হচ্ছে আজমল হোসেন ভাই। ডিফিকাল্ট সবই ডিফিকাল্ট ভাই। জিনিসটা প্রোগ্রামিং আমরা ইজি বলতেছি, বাট প্রোগ্রামিং একটু ডিফিকাল্টও। কারণ আপনি চিন্তা করে দেখেন, এত হাই পেইড জবস যে জায়গায় আছে, সেটা খুব যে সহজ হবে সবসময় ব্যাপারটা এমন না। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আজকে টপিকটা ছিল যে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। না, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক না, মানে বেসিক্যালি আজকের টপিক যেটা আমাদের ছিল সেটা হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের আগে জাভাস্ক্রিপ্টের কতটুকু প্রিপারেশন দরকার এবং আমরা কোন কোন টপিকগুলো কভার করতে পারি সেটা। আচ্ছা, আমার যে কোশ্চেনটা আসছে সেটা হলো যে হুম আমরা যদি ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক বলি, সেখানে হুম রিকোয়েস্ট রেসপন্স মডেলটা কাজ হুম করে। হুম হুম জাভাস্ক্রিপ্টের যে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক গুলো আছে, তা হুম হুম। এইখানে কোন ধরনের মডেল কাজ করে? ফ্রন্ট এন্ড কোন ধরনের মডেল আমি বলি, দেখেন, জাভাস্ক্রিপ্টের মানে আমাদের ইনিশিয়াল ফেজে যে টাইপের লাইব্রেরিগুলো ছিল, লাইক ধরেন যে কোয়েরি, হ্যাঁ, যে কোয়েরি যেই কাজটা আমাদের করতো, যে কোয়েরিতে সিম্পলি আমরা হচ্ছে ডম ম্যানিপুলেশনটা বেটার করতে পারতাম। বাট পরবর্তীতে যখন আরও এই যে মডার্ন টাইপের আমাদের জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিগুলো আমাদের কাছে ইন্ট্রোডিউস হলো, যেমন ধরেন রিয়াক্ট জেসের কথা আমরা খুবই পপুলার ওয়েতে জানি আর কি। সো রিয়াক্ট জেস, আপনি আসলে কোশ্চেনটা যেটা করছেন আমি খুব ক্লিয়ার বুঝি নাই, বাট রিয়াক্ট জেস যে কাজটা আমাদের করতেছে, আমাদের হচ্ছে বিভিন্ন রকম স্টেট ম্যানেজমেন্টে হেল্প করতেছে। সো এইটাতে আমাদের কাছে যে কাজটা করতো, যে একটা সময় ফেসবুক চালাইলে আমাদের কোনো কিছুতে লাইক দিলে এন্টায়ার পেজটা আমাদের রিলোড নিত। বাট এখন আমরা যেটা করতে পারতেছি যে আমরা আমাদের ক্লায়েন্ট সাইড থেকে সেটা মানে বেসিক্যালি কন্ট্রোল করতে পারতেছি। লাইক আমি ধরেন এখানে রিয়াক্টে ক্লিক করলাম, লাইক দিলাম, আমার এন্টায়ার পেজটা রিলোড দেওয়ার দরকার নেই, আমার সেটা কিন্তু কাউন্ট হবে অ্যান্ড ইভেনচুয়ালি সেটা ব্যাকএন্ডের সাথেও কমিউনিকেট করতে পারবে। সো এই টাইপে আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা হচ্ছে অনেক বেশি ভালো হয়, যেটা মডার্ন যেই লাইব্রেরি ফ্রেমওয়ার্কগুলো সেগুলো আমরা করতে পারি আর কি। ঠিক আছে, বাট আপনি অ্যাকচুয়ালি মানে ব্যাকএন্ডের সাথে এটাকে ওইভাবে কোন মডেল বুঝাইতেছেন এটা আমি খুব একটা ক্লিয়ার বুঝি নাই আর কি ভাই। না না, আপনি অ্যান্সারটা আমি যেটা পাইছি সেটা আমার কোশ্চেনের মধ্যেই ছিল। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। আচ্ছা, ফেরদৌস হাসান ভাই বলেন ভাই। হ্যাঁ, আমার যে কোশ্চেনটা ছিল যে জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট গুলো করার সময় আর কি হুম হুম অনেকটা মনে করেন আটকে যাচ্ছি, মানে কিভাবে করবো এখন, যদি আমি ভিডিওটা দেখে ফেলি তাহলে জিনিসটা হুম, দেখা হয়ে গেল না। হ্যাঁ আর হ্যাঁ, হচ্ছে হুম আর হুম, ভিডিও ছাড়া যদি প্রজেক্ট গুলা করি তাহলে লং টাইম এটা নিয়ে বসে থাকতে হচ্ছে, তাহলে প্রজেক্টটা গুড কমপ্লিট করতে খুব অনেকই হচ্ছে বা খুবই বাজে গুড। হচ্ছে প্রজেক্ট গুলো একদম। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখানে আমরা যেটা করতে পারি যে ধরেন আমি ডিসিশন নিব যে আমি 3টা প্রজেক্ট এরকম দেখে দেখে করব।
ঠিক আছে? দেখে করব ৩ টা প্রজেক্ট দেখলাম। দেখার পরে ওই যে স্পেসিফিক প্রজেক্টটা আপনি করবেন, সেখানে তো চাইলে নতুন ফিচার ইন্টিগ্রেট করা যায় না? ধরুন নতুন একটা ফিচার জি আপনি জি এড করবেন। ওইটা আপনি না দেখে করবেন। ঠিক আছে? আরেকটা জি নতুন ফিচার আপনি এড করবেন। আরেকটা নতুন জিনিস চেক করবেন। মানে আপনি ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ আপনার শুরুতে দেখেন, সমস্যা নাই তো। আমি যদি এরকম ২ টা ৩ টা প্রজেক্ট কোড দেখে করি, আমি তো একটা আইডিয়া পাইলাম যে কিভাবে পুরো স্ট্রাকচারটা দাঁড় করে, তাই না? তো পরবর্তীতে দেখবেন যে ওই ২ টা প্রজেক্ট মিলায়ে আপনি একটা কাস্টম প্রজেক্ট বানাইতে পারতেছেন। সো এটাও কিন্তু আপনাদের জন্য মানে হেল্পফুল হবে। বাট এট লিস্ট শুরু করেন। কনফিডেন্সটা গ্রো করেন। ইটস নট চিটিং। আমি ভিডিও দেখে কোডটা যদি করি এটা চিটিং না। আপনি একটা কাজ করতে পারেন যেটা হচ্ছে পুরা ভিডিওটা দেখে কি পয়েন্টগুলো হাইলাইট করে পরবর্তীতে আপনি একা আবার কোড করলেন। এতে যদি আবার ওই ভিডিও দেখতে হয় সমস্যা নাই। আপনি দেখেন ৩, ৪, ৫ টা। বাট তারপরে আস্তে হচ্ছে যে আপনি একটু ফিচার এড করেন, একটু মডিফাই করেন, একটু আপনার ফ্লেভার দেন। তখন দেখবেন যে কনফিডেন্সটাও গ্রো করবে। আবার অন্যরা কিভাবে অপটিমাইজড ওয়েতে প্রজেক্টস করতেছে সেটারও একটা আইডিয়া পাবেন। এবার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই, হুম, এটা যেমন ভিডিও আপনি যেটা সাজেশন দিলেন যে একটা 30 days ভিডিও, ওখানে তো সাধারণত ভিডিও হুম, দেখেও করা যায়। আরো হুম, কিছু মানে প্রজেক্ট করা টাইপ আছে যে মানে যে ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে এই টাইপের প্রজেক্ট করো, হুম, এটার কোনো ভিডিও নাই। এখন এটা করা হুম। ভালো, এটাও করা ভালো হবে না ভিডিওটা করাই ভালো হবে বিগিনার হিসেবে? এইটা যদি আপনি বিগিনার হন সেক্ষেত্রে ভিডিওটা অনেক সময় বেটার। মানে যেমন ধরেন আইডিয়ালি প্রোগ্রামিং শেখার অ্যাবসলিউট পারফেক্ট ওয়ে কিন্তু সবসময় ভিডিও না। একটা ফেজে গিয়ে আমাদের হচ্ছে ডকুমেন্টেশন পড়তেই হয়, ডকুমেন্টেশন দেখতেই হয়। কিন্তু যখন আমি বিগিনার হিসাবে শিখি তখন ভিডিও খুব সহজ একটা এক্সপ্লেইন করে আমাকে পুরা জিনিসটা খুব সুন্দর মতো বুঝায় দেয়। এটা রং কিছু না। আমি অ্যাজ লং অ্যাজ পুরা জিনিসটা বুঝতেছি, একটা প্যাটার্ন ধরতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত এটা কোনো সমস্যা না। আপনি ২ টাই যদিও আইডিয়াল ওয়ে হচ্ছে নিজের মাথা খাটায় অনেক চিন্তা করে পুরা জিনিসটা করা। বাট সেটার কারেন্টলি দরকার পড়ে না যদি আপনি এই যে ৩, ৪, ৫ টা প্রজেক্টের কথা আমি বলতেছি যেটা আপনি ভিডিও দেখেই করেন, সমস্যা নাই। প্যাটার্নটা খেয়াল করেন। ওইটারে আপনি আপনার মেইন প্রজেক্টই মনে করবেন না। মনে করবেন ওটা হচ্ছে লার্নিং ফেজ। সো দেন পরবর্তীতে গিয়ে দেখবেন আপনি যে ফ্রন্ট এন্ড মেন্টর, মেন্টর নামে বোধহয় একটা ওয়েবসাইট আছে। frontendmentor.io, সেখানে কিছু প্রজেক্ট থাকে। বা আদার্স ইউডেমিতে অনেকগুলো প্রজেক্টসের কোর্স আছে। বা আপনি নিজে থেকে একটা প্রজেক্ট, সবচেয়ে ভালো হয় আপনি নিজে যদি একটা প্রজেক্ট আইডিয়া জেনারেট করে দেন, ওটা করতে পারেন আর কি। সো এটার আসলে ভাই পার্সন টু পার্সন ভ্যারি করে। কারো জন্য হয়তো ভিডিও দেখে করাটা বেনিফিশিয়াল, আবার কারো জন্য হয়তো আহ, কি বলে আর কি একটা ওই রকম কমান্ড বেস করাটাও বেনিফিশিয়াল। এটা আসলে প্রত্যেকের লার্নিং স্টাইলটা ডিফারেন্ট। এটা বলাটা খুব টাফ কংক্রিট ভাবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। যে আচ্ছা স্যার ঠিক। আমার একটা প্রশ্ন ছিল জি জি ভাই জি। যে স্যার নোট জেএস এবং নেস্ট জেএস এর মধ্যে পার্থক্য কি, মানে এটা আচ্ছা, কি? নেক্সট জেস হচ্ছে বেসিক্যালি আমাদের একটা ডেডিকেটেড, আমরা যখন রিয়াক্ট জেস শিখতেছি, রিয়াক্ট না, জেসের নেস্ট নেস্ট জেএস এনইএসটি নেস্ট নেক্সট, নেস্ট আচ্ছা, নেক্সট জেস এর কথা বলতেছেন আপনি নাকি নেক্সট না, নেক্সট? নেস্ট, জি নেস্ট এনইএসটি। আচ্ছা, যেটাতে আচ্ছা ও বুঝতে পারছি, আপনি হচ্ছে নেক্সট জেএস এর কথা বলতেছেন। সো নেক্সট জেএস এটা বেসিক্যালি আমাদের একটা ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের সার্ভার সাইড যদি আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই, সার্ভার সাইড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার একটা ডেডিকেটেড ফ্রেমওয়ার্ক, যেটা আমরা বেসিক্যালি এটার ইমপ্লিমেন্ট করবো আমরা নোড জেএসের থ্রুতেই। বাট এটাও আমাদের একটা ফ্রেমওয়ার্কের মতোই, যেটার থ্রুতে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো আসলে ডেভেলপ করতে পারি। নেক্সট জেএস কম্পারেটিভলি আমাদের কারেন্ট বাংলাদেশের মার্কেটে হচ্ছে কম্পারেটিভলি কম ইউজ হয় আর কি নেক্সট জেসটা। এখন বর্তমানে সবচেয়ে ফেমাস যদি আপনি বলেন সেটা হচ্ছে নেক্সট জেস, কজ এটার রিয়াক্ট জেসের সাথে খুব বিউটিফুল ইন্টিগ্রেশন আছে। সো একই সাথে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা খুব সহজেই মেনটেন করতে পারতেছি আর কি। বাট নেক্সট বুঝতে জেস পারছি। এটাও একটা ফ্রেমওয়ার্ক, এবং এটাও বেসিক্যালি, এবং এটার থ্রুতেও আপনি বেশ লার্জ স্কেল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। আমার পার্সোনালি নেক্সট জেএসে খুব বেশি কাজের এক্সপিরিয়েন্স নাই। সো আমি আসলে হয়তো আপনাকে একদম ডেপ আইডিয়া এখানে দিতে পারবো না আর কি। জি বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ, আমার হচ্ছে একটা কোশ্চেন ছিল। জি। হ্যাঁ, আমি হচ্ছে ধরেন রিয়াক্ট রিয়াক্ট ইসের জন্য, ফ্রেমওয়ার্কের জন্য হুম আহ, যে জাভাস্ক্রিপ্ট গুলো হচ্ছে জানতে হয়, তো হুম সেগুলো হচ্ছে আমি মোটামুটি হচ্ছে শিখেছি। এখন হচ্ছে আমি যখন রিয়াক্টে কোনো প্রজেক্ট করতে যাই, তাহলে হচ্ছে আমি সেটা আসলে করতে একটু প্রবলেম হয় আর কি। হুম তো সেক্ষেত্রে হচ্ছে জাভাস্ক্রিপ্টের আমি কোন কোন প্রজেক্ট শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে যাতে হচ্ছে আমার হেল্প হবে নেক্সট.জেএস বা রিয়াক্টে গিয়ে, এগুলো হচ্ছে আমি ইজিলি করতে পারবো। আচ্ছা, মানে আরেকবার একটু লাস্টের পার্টটা বলবেন? মানে আমি হচ্ছে জাভাস্ক্রিপ্টের এমনি হ্যাঁ, নর্মালি ধরেন ডিস্ট্রাকচারিং বা হুম। আহ, হ্যাঁ। যে যে জিনিসগুলো আর কি লাগে নর্মালি, হুম, 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 ডম যা আছে, এগুলো হুম, হচ্ছে আমি জানি, কিন্তু হচ্ছে আমার হুম, প্রজেক্ট করতে গেলে হুম, হুম। আমার হচ্ছে
প্রবলেম হয়, মানে হুম, হুম। বুঝতে পারি না যে আমি কি থেকে কি করব আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। ফ্রেমওয়ার্ক। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এইটা ভাই ভেরি কমন এবং এটা সবার হয়। ইভেন এটা আমারও হইছে এবং এটা যত আপনি বড়, বড় ডেভেলপার দেখতেছেন সবারই হইছে। এটার একমাত্র সলিউশন হচ্ছে জাস্ট করে যাওয়া, করতে থাকা, করতে থাকা, করতে থাকা। আপনি যখন অনেকগুলো প্রজেক্টস করবেন, অনেকগুলো প্রবলেম সলভিং করবেন, তখন আস্তে, আস্তে এই সেন্সটা আপনার গ্রো করবে, হ্যাঁ? এইটা শুধুমাত্র এখন আপনি জানেন সিনট্যাক্স। ধরেন ডিস্ট্রাকচারিং কি জিনিস সেটা আপনি জানেন। বাট ডিস্ট্রাকচারিংটা কখন ইমপ্লিমেন্ট করতে হয় সেটা কিন্তু এই সিনট্যাক্স শিখলেই হবে না, তাই না? এইটার জন্যই লাগে হচ্ছে এক্সপেরিয়েন্স এবং এক্সপেরিয়েন্সটা আমরা করতে পারি হচ্ছে বিভিন্ন রকম প্রজেক্টস করার মাধ্যমে। আপনি প্রজেক্টস করেন, গাইডেড প্রজেক্টসও করেন, বিভিন্ন রকম দেখেন, আস্তে আস্তে এই সেন্সটা গ্রো করবে ভাই। এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, এটি সবচেয়ে হার্ড পার্ট, হ্যাঁ? এবং বিলিভ মি অর নট, এটা সবার হয়, সবার এটা প্রবলেম। আপনি এটাতে ধৈর্য হারা হবেন না। একই অবস্থা সবার, একটা মাত্র সলিউশন হচ্ছে প্রচুর 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 প্রজেক্টস করা। দেন দেখবেন যে আপনার 5 মাস 6 মাস পরে আস্তে আস্তে এই লজিক বিল্ডিং যে অ্যাবিলিটিটা এটা গ্রো করবে। এটার রাতারাতি কোনো সলিউশন নাই। ওকে। আচ্ছা, বাই ডে বাই ডে, আচ্ছা এটাই লাস্ট কোশ্চেন নেবো আজকে আমি। বাই ডে বাই ডে এআই যেভাবে পাওয়ারফুল হবে আগামী 3-4 বছর পর ওয়েব ডেভেলপমেন্ট চাহিদা কি কমে যাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা গুড। এখন এইখানে আমার একটা সিম্পল কথা আছে ভাই। যেমন ধরেন যদি যেদিন ক্যামেরা আবিষ্কার হয়েছিল, ক্যামেরা ক্যামেরা যেদিন আবিষ্কার হয়েছে ঠিক সেদিন থেকেই সমস্ত যারা আর্টিস্ট তাদের চাহিদা কমে যাওয়া উচিত ছিল। বিকজ যে জিনিস আপনি লিটারালি যা তাই ক্যাপচার করতে পারতেছেন, আর্ট দিয়ে কী করবেন? সো স্টিল নাও আপনি অজস্র এআই এর জায়গা পাবেন যেখানে হয়তো আমাদের রিপিটেটিভ টাস্কগুলো এআই রিপ্লেস করে দিবে। বাট ইভেনচুয়ালি ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কথা যদি আমরা বলি, আমরা যদি আর্কিটেকচার ডেভেলপমেন্টের কথা মানে আর্কিটেকচার ডিজাইনের কথা যদি বলি, আমরা যদি একটা বড় লার্জ স্কেল অ্যাপ্লিকেশনের কথা বলি যেখানে ধরেন আপনার সিকিউর ডেটা নিয়ে আপনার কাজ করতে হবে, সো ওয়েব ডেভেলপমেন্টের ডিমান্ড কমার আমি পার্সোনালি কোনো সম্ভাবনাই দেখি না। যেটা হবে যে স্পেসিফিক কিছু জায়গায় হয়তো আমাদের কিছু মানুষের কাজ রিপ্লেসড হয়ে যাবে। যেমন আপনার কি মনে আছে যে একটা সময় অনলি ক্যালকুলেট করার জন্য মানুষ রাখা হয়তো বিভিন্ন অফিসে? এটা কি জানেন আপনারা? অনলি ক্যালকুলেট, হিসাব করার জন্য, হিসাব, জাস্ট হিসাব, হিসাব করার জন্য বিভিন্ন রকম আহ, বিভিন্ন থাকতো আমাদের, আলাদা আলাদা এরকম জব প্লেসমেন্ট থাকতো। তো সেই জিনিসগুলো ইভেনচুয়ালি রিপ্লেস হয়ে যাবে। ইভেন ধরেন যখন ক্যালকুলেটর আবিষ্কার হয়েছে, ক্যালকুলেটর আবিষ্কার হয়েই কি ম্যাথমেটিশিয়ানসরা আসলে চলে গেছে? এবং কারেন্ট যদি আপনি এআই এর কথা চিন্তা করেন, সব কিছু চিন্তা করেন, এমন কোনো ম্যাথ প্রবলেম আছে যেটা বর্তমানে চ্যাট জিপিটি করতে পারবে না? তো ডাজ ইট মিন যে ম্যাথমেটিশিয়ানসের কোনো ভ্যালু থাকবে না? ডেফিনেটলি ভ্যালু থাকবে, ডেফিনেটলি জব থাকবে। সো ইটস, ওই চিন্তা আমি আপনাকে রেকমেন্ড করি না করার জন্য। আপনি আপনার ফাউন্ডেশনটা স্ট্রং করেন, প্রোগ্রামার হওয়ার চেষ্টা করেন, ডেডিকেটেড অনলি ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড ডেভেলপার হওয়ার ছাড়া। তাহলে আমি মনে করি যে কোনো সমস্যাই নাই। ওয়েট পার্সন, যেহেতু মিনিমাম লার্নিং টাইম কত মান্থ? এটা ভাই পার্সন, এটা খুবই মানে স্পেসিফিক পার্সন টু পার্সন কোয়েশ্চেন। ধরেন ওই সেকেন্ড ফেজ পর্যন্ত যাইতে আমার যতদিন টাইম লাগবে, বা আরেকজনের ধরেন এক্সপিরিয়েন্স আছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তার যতটুকু টাইম লাগবে, একজন অ্যাবসলিউট বিগিনারের হয়তো টাইম খুবই ডিফারেন্ট লাগবে। টাইমটা মেজার করাটা খুবই ডিফিকাল্ট। আপনি যদি নন গাইডেড একা একা শিখতে চান, একা একা এক্সপ্লোর করতে চান, দেন আইডিয়ালি 4 to 5 months to 6 months এটা একটা স্ট্যান্ডার্ড, এর ভিতরেই আসলে জিনিসগুলো কমপ্লিট হয়ে যায়। আর আপনি যদি একটা গাইডেড জার্নির থ্রুতে যান, দেন দ্যাটস এ ডিফারেন্ট কেস, তারা হয়তো ওইভাবেই পুরো জিনিসটা সাজায় দিবে আর কি। ঠিক আছে? আচ্ছা ওকে ঠিক আছে, এটার স্ক্রিনশট নেন। ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আমার হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো কিছু অ্যানাপ যেটা কনসিস্টেন্টলি আপনি শেষ করতে পারবেন। সো অনেক 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 ধন্যবাদ আপনাদের এই পুরোটা সময়, এই পুরো বিষয়টা মনোযোগ দিয়ে শেখার মানে শোনার জন্য। সো আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো, আপনারা শিখতে থাকেন, জানতে থাকেন, অ্যাটলিস্ট শেখা শুরু করেন। ঠিক আছে? সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমাদের যারা সেলস টিমের আছেন বা এখন শেফা যদি থাকেন, আপনাদের কাছে আমি হ্যান্ড ওভার করতেছি। ঠিক আছে? আচ্ছা আমি একটা কাজ করবেন, আপনাদের আমি এই স্লাইডসেরই লিঙ্ক দিয়ে দিই চ্যাটে, দেন আপনারা ওইটা নিয়ে নিতে পারবেন। ওকে, স্লাইডসেরই লিঙ্ক দিয়ে দিই। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এগেন সবাইকে। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ ইন ফিউচার কোথাও না কোথাও আবার দেখা হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। আমি এখন কৌশিক ভাইকে বলবো ফ্লোর নেওয়ার জন্য। কৌশিক ভাইয়া ওভার। অলরাইট, থ্যাংক ইউ শিফা আপু। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ জানতে চাচ্ছি হচ্ছে সেতু ভাইকে খুব সুন্দর একটা সেশন কন্ডাক্ট করার জন্য, এবং সেকেন্ডলি থ্যাংক ইউ জানতে চাচ্ছি আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন আপনাদেরকে। এতক্ষণ ধরে আপনারা আমাদের এখানে ছিলেন, সেতু ভাইয়ের সাথে হচ্ছে ক্লাসটি করেছেন। তো বেসিক্যালি হচ্ছে আমি আপনার সাথে একটা বিষয় কথা বলতে এসেছি, সেটা হচ্ছে ইন্টারনেট কেয়ার্স এর হচ্ছে আমাদের একটা কোর্স শুরু করেছি আমরা, যেটা কিনা হচ্ছে ডেভেলপমেন্ট। তো আপনারা যারা কিনা হচ্ছে
চাচ্ছেন নিজের ক্যারিয়ারটা হচ্ছে অ্যাজ এ ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাজ এ ওয়েব ডেভেলপার বলেন, অথবা কেউ যদি চান অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার ক্যারিয়ার গ্রো করতে, তাদের জন্য খুব সুন্দর একটা সুযোগ হচ্ছে আমাদের হচ্ছে এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে পাইথন জাঙ্গো রিয়েক্টে হচ্ছে স্কিল ডেভেলপ করে হচ্ছে কাজ শুরু করো। তো আমি যদি বলি যে আমাদের এই কোর্সটা হচ্ছে একেবারে বেসিক থেকে শুরু করে হচ্ছে শেখানো ছিল, মানে হচ্ছে যদি কেউ এখানে থাকে নন টেক ব্যাকগ্রাউন্ডের বা এর আগে কেউ কখনো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করেননি, ঠিক আছে, তারা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য খুব হেল্পফুল বা এনহেন্সফুল হচ্ছে কোর্স হচ্ছে আমাদের এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের পাইথন জাঙ্গো রিয়েক্টের ব্যাচ 12টি। তো আমরা হচ্ছে গতানুগতিক ভাবে হচ্ছে লাস্ট 11টা ব্যাচ খুব সাকসেসফুল ভাবে হচ্ছে শেষ করতে পেরেছি খুব সুন্দর করে। তো আমার মনে হচ্ছে এই ব্যাচ 12টা শুরু করেছি অলরেডি। তো যদি বলি এই ব্যাচটাতে কারা কারা হচ্ছে আছেন অ্যাজ ইনস্ট্রাক্টর হিসাবে, তো এখানে হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন সর্বপ্রথম যে যার নামটা বলতে যাচ্ছি সে হচ্ছে হাসিন আন্দার ভাই, উনি আছেন, ওনার সাথে আছেন হচ্ছে রাব্বিল হাসান ভাই, এবং আমাদের এখানে সবার প্রিয় সাইদুর রহমান সেতু ভাই আছে। তো মূলত যদি বলি ওনার তিনজন হচ্ছে এখানে লিড ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন, মানে হচ্ছে এই 6 মান্থের যে ক্যারিয়ার পাথে জার্নি থাকবে আপনাদের পাইথন জাঙ্গো রিয়েক্টে, তো এই তিনজন মিলে হচ্ছে কিন্তু পুরো ক্লাসটা হচ্ছে কন্ডাক্ট করছিলেন। আর ওনার সাথে হচ্ছে সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আমাদের মেহেদি বাপ্পি ভাইয়া। তো যদি এখন মনে প্রশ্ন আসতে পারে যে ভাই কোনখান থেকে শুরু করবেন, তো মূলত যেহেতু বললাম বেসিক থেকে শুরু করব, তো HTML CSS বুটস্ট্র্যাপ তো থাকবেই, কিন্তু আমরা হচ্ছে এখানে পাইথন দিয়ে কিন্তু হচ্ছে ক্লাস শুরু করব। এর পরবর্তীতে হচ্ছে যদি বলি HTML CSS বুটস্ট্র্যাপ, গিটহাব বলেন, জাভাস্ক্রিপ্ট, রিয়েক্ট, জ্যাঙ্গো এবং ডেটাবেস ম্যানেজমেন্ট তো মাইস্কুলটা থাকছি। তো এইখানে হচ্ছে টোটাল যেহেতু 6 মাস জার্নি, আমরা হচ্ছে টোটাল আপনাদেরকে শুরু করতে যাচ্ছিলাম হচ্ছে 500 প্লাস প্রি রেকর্ডেড ভিডিও থাকছে, এর পাশেও থাকছে 100-টিরও বেশি লাইভ ক্লাস। তো যেখানে কিনা হচ্ছে আপনারা সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন এবং সরাসরি হচ্ছে ইনস্ট্রাক্টরের কাছ থেকে হচ্ছে হাতে কলমে হচ্ছে পুরো জিনিসটা শিখে নিতে পারছেন। আর কারো যদি মনে হয় যে তার হচ্ছে বেস বা বেসিকটা তারা যাচ্ছে ক্লিয়ার করে নিতে, তারা চাইলে আমাদের এখানে প্রায় 500 প্লাস প্রি রেকর্ড ভিডিও দেওয়া আছে, যেগুলি দেখে তারা হচ্ছে ক্লাসে লাইভ ক্লাসে ফাঁকে ফাঁকে এই প্রি রেকর্ড ভিডিওগুলো দেখে নিতে পারছিল। আর যদি কারো মনে হয় যে ভাইয়া আমি তো লাইভ ক্লাসে মিস করে ফেলি বা ক্লাসটা যদি না করি, সেই ক্ষেত্রে কি আবার কি পাবো, সেই ক্ষেত্রে হচ্ছে লাইভ ক্লাসের হচ্ছে আমরা রেকর্ডের ভিডিওটা পরের দিন হচ্ছে আপলোড করে দিব। এতে করে যেটা হচ্ছে আপনি লাইভ ক্লাস মিস করে থাকলেও পরের দিন হচ্ছে রেকর্ডের ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারছিলেন। আর এখানে শুধুমাত্র যে আপনারা লাইভ ক্লাস করবেন আর রেকর্ডের ভিডিও দেখবেন এরকম না, আপনার জন্য রয়েছে সাপোর্ট সেশন। সেটা হচ্ছে আমরা সপ্তাহে 6 দিন প্রতিদিন হচ্ছে মিনিমাম 4 বেলা করে সাপোর্ট সেশন দিচ্ছি, যেখানে কিনা আপনি হচ্ছে যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো কিছু কোয়েরি থাকে, আপনারা হচ্ছে সাপোর্ট সেশনে জয়েন করে আপনি যে সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকবে তার থেকে হচ্ছে আপনি হেল্প নিতে পারবেন। আর আমাদের সাপোর্ট সেশনগুলো কিন্তু হচ্ছে 1-to-1 সেশনের মতো, মানে হচ্ছে সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকবে, আপনি থাকবেন, আপনার যে প্রবলেম হচ্ছে সেটা আপনি হচ্ছে চাইলে আপনার ল্যাপটপের অথবা কম্পিউটার হচ্ছে শেয়ার করে তার থেকে হচ্ছে প্রবলেম সলিউশন নিয়ে নিতে পারছেন। এছাড়া শুধুমাত্র যে ক্লাস করাচ্ছি এখানে এরকম না, আমরা এখানে যেটা করাচ্ছি আপনাদের এখানে প্রায় হচ্ছে 35টার বেশি প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট করাচ্ছি। তার মানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে ক্লাস করতেছেন চলে যাচ্ছেন সাপোর্ট নিচ্ছেন এরকম না, এখানে কিন্তু প্রজেক্ট করতে পারতেছেন। এতে করে কি হচ্ছে যারা কিনা হচ্ছে ফ্রেশার আছেন, যারা কিনা হচ্ছে পরবর্তী জবের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা জব করবেন, তাদের জন্য কিন্তু হচ্ছে এই প্রজেক্ট গুলো কিন্তু হচ্ছে খুব সুন্দর ভাবে হচ্ছে যারা আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করে দেখাতে পারবেন। তাছাড়া আমাদের হচ্ছে শুধুমাত্র যে ক্যারিয়ার রিলেটেড সাপোর্ট সেশন দিচ্ছি জব এখানে এরকম না, জব প্লেসমেন্ট কিন্তু আমরা সাপোর্ট সেশন দিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনার সপ্তাহে 6 দিন প্রতিদিন 2 বেলা করে সাপোর্ট সেশনটি পাচ্ছেন। কোর্সে হচ্ছে এনরোল থাকবেন বিকাল 4টা এবং হচ্ছে রাত 9টার দিকে। আমাদের কোম্পানির হচ্ছে HR দ্বারা আপনাকে আমরা কনসালটেশন দিয়ে থাকবো। এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে সিভি বিল্ড করতে হেল্প করা, আপনার মক ইন্টারভিউ কিভাবে দিবেন এই ব্যাপারে আমরা আপনাদের হেল্প করবো। এই তাছাড়া ইন্টারভিউ হ্যান্ডেল গ্রুপ প্রয়োগ করবো। তাছাড়া আপনাদের হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল বলেন বা আপনাদের পোর্টফোলিও কিভাবে গুছাবেন, এই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ একটা গাইডলাইন দিয়ে থাকতেছি। তো আমাদের যেহেতু বললাম অলরেডি কোর্স শুরু হয়েছে, তো মাত্র হচ্ছে আমাদের 3 থেকে 4টির মতো ক্লাস হয়েছে। তো এখনো সুযোগ আছে, যদি কেউ চাচ্ছেন যে পাইথন জাঙ্গো রিয়েক্টের উপরে হচ্ছে নিজের ক্যারেক্টার ডেভেলপ করতে, আপনারা চাইলে হচ্ছে আমাদের এই ব্যাচ 12 এখনই জয়েন করে ফেলতে পারুন। এই ক্ষেত্রে যদি কেউ কোর্সে ভর্তি হতে চান, আপনারা যারা হচ্ছে অলরেডি আমাদের হচ্ছে আজকের এই ওয়েবিনারটি অ্যাটেন্ড করেছেন, তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ, আপনাদের রয়েছে স্পেশাল ডিসকাউন্টের ব্যাপারে জানার জন্য। এর পাশাপাশি যেই হচ্ছে আজকে স্লাইডটা হচ্ছে সেতু ভাই দেখেছে, এটা যদি নিতে চান এই ক্ষেত্রে আমি বলবো এখানে শিফাপু হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিয়েছে আপনাদেরকে, কাইন্ডলি এখানে আপনার সাথে নাম, মোবাইল নাম্বার, ইমেলটা দিয়ে ফিল আপ করে দিবেন। আমরা হচ্ছে আপনাদেরকে আজকের ক্লাসের রিসোর্সটা হচ্ছে মেল করে দিব। তাছাড়া
যদি কেউ চাচ্ছেন এই ক্লাসটা হচ্ছে রেকর্ড ভার্সন পেতে, সেক্ষেত্রে এটা হচ্ছে ইউটিউবে আপলোড করে দিব আমরা, ওখানে থেকে আপনি চাইলে দেখে নিতে পারবেন। তাছাড়া কোর্সে যদি কেউ ভর্তি চান, আমার নাম্বারটা অলরেডি আমি শেয়ার করেছি, এখান থেকে আপনি যেটা করতে পারছেন যে কোর্সের ব্যাপারে বা হচ্ছে ভর্তির ক্ষেত্রে কোন ব্যাপারে পড়ে থাকলে আমার সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ করতে পারছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে বলার জন্য। আমি এখন আজকের জন্য আমার এতটুকুই। ইনশাআল্লাহ আপনার সবার সাথে আবার দেখা হবে। আমি চ্যাট বক্সে আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য গুগল লিংক দিয়ে দিয়েছি, এবং কাইন্ডলি আপনারা ফর্মটা ফিল আপ করবেন, এবং আমি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।